হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। সো প্রিভিয়াস ক্লাসে পলিটির বেশ কিছু টপিক নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। সো এটাই বলবো যে যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখোনি সেগুলো অবশ্যই দেখে নেবে, তাহলে ইজিলি তোমরা কিন্তু আজকের ক্লাসের সাথে রিলেট করতে পারবে। যেহেতু ক্লাস লাইভ চলছে, সো অডিও ভিডিও ক্লিয়ার প্রপারলি শোনা যাচ্ছে সবারই? ওকে, সো আই থিঙ্ক ইটস ক্লিয়ার। তাহলে কথা না বাড়িয়ে আজকের যে টপিক সেটার দিকে আমরা শুরু করি, তাই না? সো লাস্ট ক্লাসে অলরেডি কিন্তু আমি বলেছিলাম তোমাদের যে কি কি টপিক আমাদের বাকি রয়ে গেছে, যে আমাদের জুডিশিয়ারি টপিকটা বাকি রয়ে গেছে, তাই না? জুডিশিয়ারির মধ্যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং আমাদের যে বিভিন্ন সাবঅর্ডিনেট কোর্টগুলো রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব। তারপরে আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা কি পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন, সেটা সম্পর্কে দেখব। এছাড়াও আমাদের আর কি রয়েছে, এমার্জেন্সি প্রভিশন রয়েছে। এছাড়া বিভিন্ন যে আমাদের কনস্টিটিউশনাল বডিজ রয়েছে, যেমন আমাদের ইলেকশন কমিশন রয়েছে, ফাইন্যান্স কমিশন রয়েছে, এগুলো সম্পর্কে আমরা দেখব। আর কিছু ছোটখাটো মিসলেনিয়াস টপিক রয়েছে, সেগুলো আজকের ক্লাসে আমরা কভার আপ করার চেষ্টা করব। ক্লাস শুরু করার পূর্বে তোমাদেরকে এটা আরেকবার আমি রিমাইন্ড করিয়ে দিই যে পলিটি যতটা কম্প্রিহেন্সিভ ওয়েতে এই তিন চারটা ক্লাস, অর্থাৎ ফার্স্ট যে ম্যারাথন ক্লাস এবং তারপরের বেসিক্যালি সেকেন্ড ক্লাসটা তিনটে পার্টে হয়েছিল নেটওয়ার্ক ইস্যুর জন্য, এবং আজকের যে ক্লাস, এই তিনটে ক্লাস বলতে পারো যে তোমাদের ফুল যে পলিটির সিলেবাস সেটা কিন্তু কি করবে, কভার আপ করবে। এর বাইরে থেকে কিন্তু পলিটির আশা করছি কোনো কোশ্চেন আসবে না। সেই জন্যই বলবো যে যারা প্রথমবার পলিটি পড়ছো তারা এই ক্লাসগুলো মাল্টিপল টাইম যদি ওয়াচ করো, মনোযোগ সহকারে যদি শোনো, তাহলে তোমাদের ক্ষেত্রে খুব বেশি হেল্পফুল হবে। এবং যারা প্রিভিয়াসলি কোথাও পলিটি পড়ে এসছো তাদের ক্ষেত্রে এটা রিভিশনে খুব বেশি হেল্পফুল হতে চলেছে। তো চলো কথা না বাড়িয়ে আমাদের ফার্স্ট যে টপিক সেটার দিকে স্টার্ট করি। তো ফার্স্টলি আমরা কি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ আমাদের যে অ্যাপেক্স কোর্ট, সেটার থেকে স্টার্ট করব। কত থেকে কত নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে সেটা আমরা প্রিভিয়াস ক্লাসেই কিন্তু দেখেছিলাম যে এটা পার্ট 5 এর মধ্যে আছে, তাই না? সুপ্রিম কোর্ট পার্ট 5 এর মধ্যে আছে আর্টিকেল 124 টু 147 পর্যন্ত যে আর্টিকেলগুলো রয়েছে সেগুলো বেসিক্যালি সুপ্রিম কোর্ট সম্পর্কে ডিল করে। এটা কি সুপ্রিম কোর্ট আমাদের হচ্ছে অ্যাপেক্স কোর্ট অফ ইন্ডিয়া। অ্যাপেক্স কোর্ট মানে হচ্ছে সর্বোচ্চ আপিল কোর্ট। অ্যাপেক্স কোর্ট মানে সব থেকে উপরের যে কোর্ট, সেই জন্য সেটাকে অ্যাপেক্স কোর্ট বলা হয় নর্মালি, এবং বলা হয় সব থেকে বেশি আপিলেট কোর্ট, মানে লাস্টলি গিয়ে যেখানে আমরা আপিল করতে পারবো ন্যায়ের জন্য, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট, তাই না? কারণ সুপ্রিম কোর্টের উপরে আর কোনো কোর্ট নেই। এখানে সুপ্রিম কোর্টের মেন কাজ কি, আমাদের যে কনস্টিটিউশন রয়েছে সেটাকে কি করা, রক্ষা করা, সেটার কনস্টিটিউশনে বিভিন্ন রকম যে প্রভিশনগুলো রয়েছে সেটাকে ইন্টারপ্রেট করা, তাই না? সেটাকে ব্যাখ্যা করা। আর কি করা, যে ন্যায় প্রদান করা, জাস্টিস প্রদান করা, তাই না? জুডিশিয়ারি সেটাই বেসিক্যালি কাজ। তো আমাদের কোর্টের যেটা হায়ারার্কি রয়েছে সেটা এইভাবে রয়েছে যে সব থেকে অ্যাপেক্স কোর্ট রয়েছে সেটা সুপ্রিম কোর্ট, তার নিচে রয়েছে কি বিভিন্ন আমাদের স্টেট হাইকোর্ট রয়েছে, আর তার নিচে আমাদের সাবঅর্ডিনেট যে কোর্টগুলো রয়েছে সেগুলো রয়েছে, তাই না? চলো এবার সুপ্রিম কোর্ট সম্পর্কে দেখে নিই যে সুপ্রিম কোর্টের জাজ যে হয়ে থাকেন, যারা আমাদের জুরিস্ট হয়ে থাকেন, তাদের কি কোয়ালিফিকেশন, তাদের কম্পোজিশন কি, এই সমস্ত বিষয়, তাদের টেনিওর কি, এগুলো বিষয় আজকে মানে প্রথম টপিক আমাদের আলোচনা হবে। তো ফার্স্টলি আমরা দেখতে পাচ্ছি কি কম্পোজিশন অফ দ্য সুপ্রিম কোর্ট, এসসি, আমি সংক্ষেপে লিখেছি, এটা শিডিউল কাস্ট না, এটা সুপ্রিম কোর্ট, ঠিক আছে? সো আর্টিকেল 124 এর মধ্যে মেনশন রয়েছে যে কম্পোজিশন কি হবে, সিজিআই প্লাস আপ টু 7 জাজেস, 7 জাজ, সিজিআই প্লাস 7 জাজেস, কিন্তু এটা অরিজিনাল ফরম্যাটে যখন আমাদের কনস্টিটিউশন রিটেন হয়েছিল তারপরে কিন্তু এটা ছিল। কিন্তু বর্তমানে যদি কন্ডিশন বলি, বর্তমানে কি একজন সিজিআই থাকেন প্লাস 33 জাজেস, কিন্তু যদিও কিছুদিন আগে কি করা হয়েছে, এটা চেঞ্জ করা হয়েছে, তাহলে 33 জাজেস কিন্তু এখন নেই, এখন সেই নাম্বারটা বেড়ে কত হয়ে গেছে, টোটাল যদি বলি সুপ্রিম কোর্টের জাজেস সংখ্যা কত, সরি, টোটাল জাজেস অফ সুপ্রিম কোর্ট তাহলে কত হবে, 38, তাই না? এটার যদি ব্রেকডাউন করি যে 1 প্লাস 37, এই যে 1 এটা হচ্ছেন কে, এটা হচ্ছে সিজিআই, আর এগুলো হচ্ছে আদার জাজেস, নর্মাল জাজেস, ঠিক আছে? এবার এই যে সিজিআই, এটাকে বলা হয় মাস্টার অফ রস্টার। সিজিআই কে কি বলা হয়, মাস্টার অফ রস্টার। কি জন্য সিজিআই কে মাস্টার অফ রস্টার বলা হয়, কারণ সুপ্রিম কোর্টের যত সমস্ত বিষয় সবকিছুই কিন্তু সিজিআই এর তত্ত্বাবধানে পরিচালনা হয়, সেই জন্যই তেনাকে মাস্টার অফ রস্টার বলা হয়। আর আদার জাজেস যারা রয়েছেন তাদেরকে পিউসনে জাজেস বলা হয়, ঠিক আছে? এই জিনিসটা নাম্বারটা আপডেট করে নেবে যে এখন বর্তমানে সুপ্রিম কোর্টের জাজের সংখ্যা কত, সেটা বাড়িয়ে 38 করা হয়েছে, এই জিনিসটা মাথায় রাখবে, এটা রিসেন্টলি কিছুদিন পূর্বেই করা হয়েছে। সো এবার নাম্বার অফ জাজেস ক্যান বি ইনক্রিজড বাই দ্য পার্লামেন্ট বাই আ ল,
পার্লামেন্ট একটা ল তৈরি করে সেই জাজেসদের যে নাম্বার সেটা কি করতে পারে, ইনক্রিজ করতে পারে। ওকে, সো আশা করি বুঝতে পারলে যে সুপ্রিম কোর্টে কম্পোজিশন কি, কতজন জাজেস সুপ্রিম কোর্টে রয়েছে সেই জিনিসটা মাথায় রাখবে। কোশ্চেন এইভাবেও জিজ্ঞাসা করতে পারে ইনক্লুডিং সিজিআই, ইনক্লুডিং সিজিআই বলছে না না, সেই জিনিসটা কোশ্চেনে কিন্তু মাথায় রাখবে। ওকে, এবারে সুপ্রিম কোর্টের জাজ হওয়ার জন্য কোয়ালিফিকেশন কি কি প্রয়োজন, তাই না? তোমরা সিইউ এলইটি এক্সাম দেবে, এটার জন্য তো একটা নির্দিষ্ট কোয়ালিফিকেশন প্রয়োজন, তোমাদের এইচএস পাস হতে হবে, একটা নির্দিষ্ট মার্কস লাগবে, তাই না? বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, তো ঠিক একইভাবে আমাদের সুপ্রিম কোর্ট জাজ হওয়ার জন্য কোয়ালিফিকেশন কিছু কিছু প্রয়োজন। কি কি কোয়ালিফিকেশন প্রয়োজন? তো ফার্স্টলি আমাদের একটা কমন পয়েন্ট রয়েছে, সেটা কি সিটিজেন অফ ইন্ডিয়া। এটা তো লাস্ট ক্লাসেই আমি বলেছিলাম যে এই জিনিসটা সবারই ক্ষেত্রে সেম। তারপরে কি, আ জাজ অফ দ্য হাই কোর্ট ফর মিনিমাম 5 ইয়ার্স, কোনো একজন জুরিস যে 5 বছর হাইকোর্টের জাজ হিসাবে রয়েছেন তিনি কিন্তু সুপ্রিম কোর্টের জাজ হওয়ার যোগ্য। আর কি, অর, ঠিক আছে, অ্যান অ্যাডভোকেট অফ দ্য হাইকোর্ট ফর মিনিমাম 10 ইয়ার্স, কোনো একটা হাইকোর্টের জাজ হতে হবে 5 বছরের জন্য, অথবা সেখানে 10 বছরের জন্য অ্যাডভোকেট হতে হবে। আর কি, আর ডিস্টিংগুইশ জুরিস্ট ইন দ্য ওপিনিয়ন অফ দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের কাছে যদি এমন মনে হয় যে ব্যক্তিটা খুব একজন ভালো জুরিস্ট, যে আইনের দক্ষ একজন ব্যক্তি, তাহলে তাকেও কিন্তু সুপ্রিম কোর্টের জাজ করা যেতে পারে। ঠিক আছে, এখানে ফার্স্টলি সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, আর বাকি যে নিচের 3টা গ্রাউন্ড রয়েছে এর মধ্যে যে কোনো একটা, 3টেই না কিন্তু যে কোনো একটা। ঠিক আছে, এবার যদি জাজদের রিটায়ারমেন্ট এজ বলি, জাজদের নিয়োগ হওয়ার জন্য কোনো মিনিমাম এজ কিন্তু নেই। ঠিক আছে, মিনিমাম এজ ক্রাইটেরিয়া কিন্তু নেই, সেটা মাথায় রাখবো। কিন্তু ম্যাক্সিমাম এজ কত, যে 65 ইয়ার্স, মানে 65 বছর বয়স পর্যন্ত কেউ সুপ্রিম কোর্টের জাজ থাকতে পারে। ওকে, নেক্সট আমরা দেখবো যে জাজদের কিভাবে অ্যাপয়েন্ট করা হয়। তো আর্টিকেল 124 এর মধ্যে বেসিক্যালি মেনশন রয়েছে কি, দ্য প্রেসিডেন্ট শ্যাল অ্যাপয়েন্ট। তাহলে জাজদের কে অ্যাপয়েন্ট করে সেই জিনিসটা মাথায় রাখবো, সেটা হচ্ছে প্রেসিডেন্ট। জাজদের কে অ্যাপয়েন্ট করে, প্রেসিডেন্ট। The president shall appoint a judges of the Supreme Court in consultation with the such judges of the Supreme Court, High Court as required. তো বেসিক্যালি অরিজিনালি যে আমাদের কনস্টিটিউশন, সেখানে আর্টিকেল 124 রয়েছে, সেখানে নর্মালি মেনশন রয়েছে যে জাজদের অ্যাপয়েন্ট করা হবে, অ্যাপয়েন্ট করবে কে, প্রেসিডেন্ট। এবং প্রেসিডেন্ট কিভাবে অ্যাপয়েন্ট করবে, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের জাজদের সাথে কনসাল্ট করে। ঠিক আছে, এখান থেকেই পরবর্তীকালে আমরা বিভিন্ন রকম যে ফার্স্ট জাজেস কেস, সেকেন্ড জাজেস কেস, ঠিক আছে, এই বিষয়গুলো সম্পর্কে দেখব। এবং কলেজিয়াম এই জাজেস কেসগুলো থেকেই কিন্তু উদ্ভাবনা হয়, এবং বর্তমানে কলেজিয়ামের মাধ্যমেই সুপ্রিম কোর্টের জাজদের অ্যাপয়েন্ট করা হয়, সেটা আমরা বোঝার চেষ্টা করব এবার। যে অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য সিজিআই, সরি অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য সিজিআই, তো সিজিআই এর অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হচ্ছে সেটা আগে দেখে নিই, তারপর জাজদের অ্যাপয়েন্টমেন্ট দেখব। সিজিআই বলতে চিফ জাস্টিস, ঠিক আছে, সমস্ত জাজ রয়েছেন তার মধ্যে একজন প্রধান জাজ থাকেন, তাকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলা হয়। ঠিক আছে, এবার অ্যাজ পার দ্য কনভেনশন, আমাদের এটা কিন্তু সিজিআই কি হবেন, এটা কিন্তু আমাদের কনস্টিটিউশনে মেনশন নেই, একটা কনভেনশন, একটা পরম্পরায় এটা কিন্তু মেনে আসা হয় যে সিনিয়র মোস্ট যিনি জাজ হবেন তিনি কি হবেন, সিজিআই। যে সিনিয়র মোস্ট জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য সিজিআই বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, এবার যে সিনিয়র মোস্ট, এটা কিন্তু সবসময় সার্ভিসের ক্ষেত্রে এটাই মানা হয় যে বয়স অনুযায়ী সিনিয়র মোস্ট না, তিনি কত বছর সার্ভ করেছেন সেই অনুযায়ী তার সিনিয়রিটি দেখা হয়। ঠিক আছে, তো ঠিক একইভাবে সুপ্রিম কোর্টে অ্যাজ এ জাজ কত বছর তিনি সার্ভ করেছেন, তাদের মধ্যে যতজন জাজ রয়েছেন, ঠিক আছে, ধরুন 38 জন এখন জাজেস, তাহলে 38 জনের মধ্যে সব থেকে বেশি যে সার্ভিং রয়েছেন, সব থেকে লম্বা যার টেনিওর রয়েছে, তিনি অ্যাজ এ সিনিয়র মোস্ট জাজ হবেন, এবং তিনি কি হবেন, অ্যাজ পার দ্য কনভেনশন সিজিআই। ঠিক আছে, ওকে, নেক্সট এবার আদার জাজেসদেরকে কিভাবে অ্যাপয়েন্ট করি সেটার দিকে আমরা মুভ করি। যে অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য আদার জাজেস, এটার জন্য ফার্স্টলি আমরা আর্টিকেল 124 দেখলাম যে প্রেসিডেন্ট কি করবে, আদার জাজেসদেরকে অ্যাপয়েন্ট করবে উইথ দ্য কনসালটেশন অফ সাচ আদার জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড দ্য হাই কোর্ট, তাই না? এবার এই অনুযায়ী আমরা দেখব যে একটা ফার্স্ট জাজেস কেস হয়েছিল, যেটার নাম কি, এটার নাম কিন্তু এসপি গুপ্তা কেস 1981-এ, ফার্স্ট জাজেস কেস, আর এটাকে বলা হয় এসপি গুপ্তা কেস, যেটা 1981-এ হয়েছিল। এই কেসে কি বলা হয়েছিল, যে সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট দ্য কনসালটেশন মিনস, এই যে প্রেসিডেন্ট যে আদার জাজেসদের সাথে কনসালটেশন করবে, এই কনসালটেশনটা মানে কি, যে টেকিং অ্যান অ্যাডভাইস অর এক্সচেঞ্জ অফ দ্য ভিউজ হুইচ শ্যাল নট বি বাইন্ডিং আপন দ্য প্রেসিডেন্ট। এটা মানে হচ্ছে তাদের কাছ থেকে, সুপ্রিম কোর্ট জাজ এবং হাইকোর্ট জাজেসদের কাছ থেকে প্রেসিডেন্ট নর্মালি অ্যাডভাইস নেবে, এবং সেই অ্যাডভাইসটা প্রেসিডেন্টের কাছে বাইন্ডিং না, এটা কিন্তু ফার্স্ট জাজেস কেসের মাধ্যমে বলা হয়েছিল। নেক্সট আমরা দেখবো একটা সেকেন্ড জাজেস কেস, এখানে কিন্তু পুরো ভিউ পয়েন্ট চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, আর এটার নাম কি, এটার নাম সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট অন দ্য রেকর্ড অ্যাসোসিয়েশন 1993। ঠিক আছে, এই কেসটার নাম এই দুটোই,
এই দুটোই আমাদেরকে মাথায় রাখতে হবে, এই দুটোই কিন্তু কেসটার নাম, যে সেকেন্ড জাজেস কেস অফ দ্য সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট অন দ্য রেকর্ড অ্যাসোসিয়েশন 1993 কেস। ঠিক আছে, এখানে কি বলা হয়, এখানে সুপ্রিম কোর্ট বলে যে এই যে কনসালটেশন অফ দ্য সিজিআই শ্যাল বি বাইন্ডিং আপন দ্য প্রেসিডেন্ট, এই যে কনসালটেশনটা প্রেসিডেন্ট নিচ্ছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের জাজদের কাছ থেকে, এটা কি শ্যাল বি বাইন্ডিং, ঠিক আছে, এটা বাইন্ডিং আপন দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের কাছে এটা বাইন্ডিং, অ্যান্ড দ্য কনসালটেশন শ্যাল বি গিভেন বাই আ কলিজিয়াম, okay, just a consultation shall be given by a collegium comprising of the CGI and the two senior most judges of the Supreme Court। মানে কি বললো সেকেন্ড জাজেস কেসে, এই যে প্রেসিডেন্ট যে কনসালটেশনটা নিচ্ছে, যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের জাজ কে হবেন, এই যে কনসালটেশনটা প্রেসিডেন্ট নিচ্ছেন, এটা কি কনসালটেশনটা বাইন্ডিং হয়ে যাবে প্রেসিডেন্টের কাছে, এবং এই যে কনসালটেশনটা, এই কনসালটেশনটা দেবে কে, একটা কলিজিয়াম, ঠিক আছে, একটা কলিজিয়াম এই কনসালটেশনটা দেবে, যেই কলিজিয়ামটা কার কার মাধ্যমে তৈরি হবে, যে সেখানে সিজিআই থাকবে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকবেন, আর কি দুইজন সিনিয়র মোস্ট জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট, এই তিনজনকে নিয়ে একটা কলিজিয়াম গঠন হবে এখানে বলা হয়। এবং থার্ড জাজেস কেসে দেখবো এই যে কলিজিয়ামটা, এটার নাম্বারটা ইনক্রিজ করে দেওয়া হয়, যে স্ট্রেংথ অফ দ্য কলিজিয়াম হ্যাজ ইনক্রিজ 2 to 4, যে আগে দুইজন ছিল এটার থেকে 4জন করে দেওয়া হয়, দ্যাট মিনস যে একজন সিজিআই থাকবেন প্লাস 4 সিনিয়র মোস্ট জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট থাকবে। এখন বর্তমানে এই কলিজিয়ামের মাধ্যমেই কি হয়, জাজদের, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের জাজদের অ্যাপয়েন্ট করা হয়, ঠিক আছে। তো এর মাধ্যমেও সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে এই কলেজিয়াম বেসিক্যালি কিছু নাম রিকমেন্ড করে, সেটা আমাদের ল মিনিস্ট্রির কাছে যায়, ল মিনিস্ট্রি তারপর ফার্দার অ্যাপয়েন্ট করে, নাম নমিনেট করে, এবং তাদের মধ্যে থেকে সুপ্রিম, যিনি আমাদের প্রেসিডেন্ট রয়েছেন, তাদেরকে ওথ প্রদান করে এবং নমিনেট করে, বেসিক্যালি এইভাবে প্রসেসটা হয়ে যায়, ঠিক আছে। সো তারপরে আমরা একটা ফোর্থ জাজেস কেস দেখবো, সেটাকে বলা হয় ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন, যেটা এনজিএসসি 2014 সালে বেসিক্যালি গঠন করা হয়েছিল, সেটা 99th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অনুযায়ী। এবং এখানে সুপ্রিম কোর্ট, মানে এটা বেসিক্যালি 4 জাজেস কেস, এবং সুপ্রিম কোর্ট বলে যে এটা যে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স সেটার ভায়োলেশন, সেই জন্যই কি, যে এটাকে কিন্তু অ্যাবলিশ করে দেওয়া হয়, যে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন। বেসিক্যালি এখানে একটা অ্যাপয়েন্টমেন্ট কমিশন, একটা বডি ছিল যার মাধ্যমে বলা হয়েছিল, মানে 6 মেম্বার বডি, এখানে এই বডিটাই মানে মেন কাজ ছিল, মানে বডিটা তৈরি করা হয়েছিল বিভিন্ন জাজদেরকে অ্যাপয়েন্ট করার জন্য, ঠিক আছে। কিন্তু পরবর্তীকালে আমরা ফোর্থ জাজেস কেসের মাধ্যমে দেখব যে সুপ্রিম কোর্ট বলে যে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের এটা ভায়োলেন্স, সেই জন্য এটাকে কি করা হয়, ব্যান্ড করে দেওয়া হয়। এখন বর্তমানে এই থার্ড জাজেস কেস অনুযায়ী যে কলিজিয়াম সিস্টেম, তার মাধ্যমে কিন্তু অ্যাপয়েন্ট করা হয় জাজদের। ওকে, আশা করি বুঝতে পেরেছো যে জাজদেরকে কিভাবে অ্যাপয়েন্ট করা হয়, আমাদের সিজিআই কে কিভাবে অ্যাপয়েন্ট করা হয়, এগুলো সব বুঝতে পেরেছো। কত বছর তাদের টেনিওর, মানে 65 টিল 65 ইয়ার্স, তাই না, 65 বছর বয়স পর্যন্ত। এবার কি ওথ, জাজদেরকে ওথ কে প্রদান করবে, বাই দ্য প্রেসিডেন্ট, যেহেতু যিনি কি করবেন, অ্যাপয়েন্ট করবেন, তিনি তাদেরকে ওথ প্রদান করবেন। আর বাই চান্স যদি প্রেসিডেন্ট প্রেজেন্ট না থাকেন, তাহলে নমিনি অফ দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের একজন নমিনি থাকবেন, তিনি কি করবেন, জাজদের ওথ প্রদান করবেন, ঠিক আছে। এবার কন্ডিশন অফ দ্য অফিস, অফিসের কন্ডিশন কি কি থাকবে, ঠিক আছে। দ্য সুপ্রিম কোর্ট জাজেস শ্যাল নট প্র্যাকটিস অ্যাজ অ্যান অ্যাডভোকেট ইন এনি কোর্ট আফটার রিটায়ারমেন্ট, সুপ্রিম কোর্টের জাজরা যখন রিটায়ার হয়ে যাবেন 65 ইয়ার্সের পরে, তারা কিন্তু অ্যাজ অ্যান অ্যাডভোকেট কোনো সুপ্রিম কোর্ট হোক বা কোনো হাইকোর্ট হোক, সেখানে কিন্তু কি করতে পারবেন না, অ্যাজ অ্যান অ্যাডভোকেট প্র্যাকটিস করতে পারবেন না, ঠিক আছে। The condition of services of the judges shall not be altered to their disadvantage after appointment। এটা সবারই ক্ষেত্রে প্রযোজ্য, যে যে ব্যক্তিকে যে কন্ডিশন দিয়ে সার্ভিসে অ্যাপয়েন্ট করা হবে, ঠিক আছে, সার্ভিস অ্যাপয়েন্ট করার পরে তার যে সার্ভিস কন্ডিশন, ঠিক আছে, সেটা চেঞ্জ করা যাবে না, চেঞ্জ করা যাবে না ইন দ্য সেন্স যে এমন কিছু চেঞ্জ করে দিলাম যেটার ক্ষেত্রে তার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, সেটা করা যাবে না। যদি সেখান থেকে তার বেনিফিটস হয়, সেটা করা যেতে পারে, ঠিক আছে। এবার কি স্যালারি এবং অ্যামুলেমেন্টস, এগুলোকে ডিসাইডেড বাই দ্য পার্লামেন্ট বাই আ ল, এগুলো পার্লামেন্ট ডিসাইড করবে একটা ল এর মাধ্যমে। আর এটা কোথায় চার্জ হবে, চার্জ আপন দ্য সিএফআই, দ্যাট মিনস কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। ওকে, এবার দেখবো যে রিমুভাল, জাজদের রিমুভাল কিভাবে হয়ে থাকে। এটা আর্টিকেল 124 এর মধ্যে মেনশন রয়েছে, যে বাই দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট নর্মালি রিমুভ করে জাজদের, কিন্তু তার আগে একটা লম্বা প্রসেস রয়েছে। কিন্তু এটা ঠিক যে আজ পর্যন্ত কোনো জাজকেই কিন্তু রিমুভ করা হয়নি, ঠিক আছে। রিসেন্টলি একটা জাজ মেবি ইয়াসবন্ত বর্মা বা সামথিং, এমনই কোনো জাজ রয়েছেন, দিল্লি হাই কোর্টের মেবি ছিল, ঠিক আছে। জাজের কাছ বাড়ি থেকে অনেকগুলো টাকা উদ্ধার হয়, এবং সেই জাজের বিরুদ্ধে এই যে প্রসিডিংটা, রিমুভাল প্রসিডিং, সেটা কিন্তু স্টার্ট হয়েছিল, কিন্তু তার আগে তিনি রিজাইন দিয়ে দিয়েছিলেন। সেই জন্য আজ পর্যন্ত কোনো জাজকে কিন্তু রিমুভ করা হয়নি,
কেন রিমুভ করা হয়নি, এই যে প্রসিজারটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে এখানে মেজরিটি প্রয়োজন। কি প্রকার মেজরিটি প্রয়োজন? স্পেশাল মেজরিটি। স্পেশাল মেজরিটি কেমন? যে 2/3 প্রেজেন্ট অ্যান্ড ভোটিং অ্যান্ড ইট শুড বি মোর দেন হাফ অফ দ্য টোটাল স্ট্রেংথ। 2/3 প্রেজেন্ট অ্যান্ড ভোটিং অ্যান্ড ইট শুড বি মোর দেন হাফ অফ দ্য টোটাল স্ট্রেংথ, এই প্রকার মেজরিটি প্রয়োজন। এবার আমরা দেখব যে জাজদের কি যে প্রসেস অফ রিমুভাল, একজন জাজকে কি প্রসেসে আমরা রিমুভ করব। তো ফার্স্টলি কি, যে প্রপোজাল ফর দ্য রিমুভাল, একটা রিমুভাল প্রপোজাল নিয়ে আসতে হবে, ঠিক আছে। যদি সেটা লোকসভায় নিয়ে আসা হয় তাহলে সেখানে 100 এমপি মানে 100 জন এমপির সাপোর্ট প্রয়োজন। যদি রাজ্যসভায় নিয়ে আসা হয় তাহলে 50 জন এমপির সাপোর্ট প্রয়োজন, ঠিক আছে। যদি সেটা লোকসভায় নিয়ে আসা হয় তাহলে অবভিয়াসলি লোকসভাতে হেডকে প্রিসাইডিং অফিসারকে স্পিকারের কাছে যাবে। যদি রাজ্যসভাতে নিয়ে আসা হয় তাহলে চেয়ারম্যানের কাছে যাবে। এবার স্পিকার বা চেয়ারম্যানের কাছে দুজনেরই কাছে কি পাওয়ার রয়েছে, তারা সেটাকে একসেপ্টও করতে পারে চাইলে, আর সেটাকে রিজেক্টও করতে পারে। যদি রিজেক্ট করে দেয় তাহলে সেটা সেখানেই শেষ। যদি একসেপ্ট করে তাহলে সেটা কি হবে, একটা ইনভেস্টিগেশন এজেন্সি তৈরি হবে, মানে একটা ইনভেস্টিগেটিং বাই এ কমিটি, একটা ইনভেস্টিগেটিং কমিটি তৈরি হবে। সেই কমিটিতে কে থাকবেন? সিজিআই থাকবেন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অর দ্য সুপ্রিম কোর্ট। যদি সিজিআই না থাকে তাহলে সুপ্রিম কোর্টে কোনো একজন জাজ থাকবেন। তাছাড়া যে কোনো একটা হাইকোর্টের কি থাকবেন? চিফ জাস্টিস থাকবেন, আর একজন ডিস্টিংগুইশড জুরিস্ট থাকবেন। এই তিনজন ব্যক্তিকে নিয়ে বেসিক্যালি একটা ইনভেস্টিগেশন কমিটি তৈরি হবে, এবং তারা যে চার্জেসগুলো এসছে সেই জাজেস যেই জাজকে রিমুভ করা হবে তার বিরুদ্ধে সেই যে অ্যালিগেশনগুলো সেগুলো কি করবেন, সেগুলো খতিয়ে দেখবেন, ভালো মতো ইনভেস্টিগেশন করবে। যদি তারা পায় যে হ্যাঁ কোনো মানে কারাপ্ট প্র্যাকটিসেসে করেছে, তাহলে একসেপ্ট যদি হয় তাহলে ফার্দার যাবে। যদি রিজেক্ট করে দেয় তাহলে সেই বিলটা সেখানে শেষ, আর ফার্দার সেটা নিয়ে কোনো ডিসকাশন হবে না। যদি একসেপ্ট হয় তাহলে কি যাবে, মানে যেই হাউসেই সেটা উত্থাপন করা হয়েছিল সেখানে পাস্ট ডিসকাশন অ্যান্ড দ্য ভোটিং ইন দ্য ফার্স্ট হাউস, যে হাউসে করা হয়েছিল সেখানে কি হবে, সেখানে যে মেজরিটি বললাম 2/3 প্রেজেন্ট অ্যান্ড ভোটিং অ্যান্ড ইট শুড বি মোর দেন হাফ অফ দ্য টোটাল স্ট্যান্ড, এই মেজরিটি মানে এটাও এক প্রকার স্পেশাল মেজরিটি, এর মাধ্যমে পাস করতে হবে। দেন আবার সেকেন্ড হাউসে যাবে, এবং সেকেন্ড হাউসে সেম মেজরিটির মাধ্যমে যদি পাস করে তাহলে দ্য প্রেসিডেন্ট অ্যাড্রেস ফর দ্য রিমুভাল, তারপর প্রেসিডেন্ট রিমুভাল অ্যাড্রেস করবে এবং সেই জাজকে রিমুভ করে দেওয়া হবে। এত একটা লম্বা প্রসেস, সেই জন্যই আজ পর্যন্ত কোনো জাজকে বেসিক্যালি রিমুভ করা হয়নি, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারলে তোমরা। এবার নেক্সট আমরা দেখব যে টাইপ অফ জাজেস। আমাদের সুপ্রিম কোর্টে কত প্রকার জাজ হয়ে থাকে? তো বেসিক্যালি 3 প্রকার জাজ হয়ে থাকে আমাদের সুপ্রিম কোর্টে। কি কি? একটা হচ্ছে অ্যাক্টিং সিজিআই, অ্যাডহক জাজেস, আর কি রিটায়ার্ড জাজেস, ঠিক আছে। এই 3 প্রকার জাজ বেসিক্যালি আমরা সুপ্রিম কোর্টে দেখব। তাহলে অ্যাক্টিং সিজিআই, যখন আমাদের সিজিআই অ্যাবসেন্স রয়েছে তার জায়গা অনুযায়ী একজনকে, মানে নট পার্মানেন্ট, সাময়িকভাবে একজনকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যাপয়েন্ট করা হবে। এটা প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করবে, অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট, ঠিক আছে। অ্যাডহক জাজেস কারা? যে হাইকোর্ট জাজেস অ্যাপয়েন্টেড ইন দ্য সুপ্রিম কোর্ট ফর দ্য টেম্পোরারি বেসিস। যদি কোনো হাইকোর্টের জাজকে সুপ্রিম কোর্টে টেম্পোরারি বেসিসে অ্যাপয়েন্ট করা হয় তাহলে সেটা অ্যাডহক জাজ হয়ে যাবে। আর রিটায়ার্ড জাজ কি? যে সিজিআই অ্যাপয়েন্ট টু দ্য ডিসপোজ অফ কেসেস, যে যারা রিটায়ার করে গেছে অলরেডি সুপ্রিম কোর্টের জাজ, যে তাদেরকে বাই চান্স সুপ্রিম কোর্টে ধরে নাও অনেক বেশি কেস পেন্ডিং রয়েছে, তাহলে কোনো কেসে কি করা হবে, তাদেরকে অ্যাপয়েন্ট করা হবে সেই কেসগুলো ডিসপোজ করার জন্য, ঠিক আছে। নেক্সট আমরা দেখব কি, যে আমাদের সুপ্রিম কোর্ট এর লোকেশন কোথায় হতে পারে। তো বেসিক্যালি আর্টিকেল 130 এর মধ্যে মেনশন রয়েছে যে অ্যাট দিল্লি, ঠিক আছে। সুপ্রিম কোর্টের লোকেশন কোথায় হবে? দিল্লিতে, যেহেতু আমাদের ন্যাশনাল ক্যাপিটাল রয়েছে সেটা। বাট কি রয়েছে এখানে, আরেকটা কন্ডিশন রয়েছে যে ক্রিয়েশন অফ দ্য রিজিওনাল বেঞ্চ ইজ আপ টু দ্য সিজিআই। সুপ্রিম কোর্ট চাইলে অনেক রিজিওনাল বেঞ্চ কিন্তু তৈরি করতে পারে, কিন্তু এটা কার মাধ্যমে? এটার মেন পাওয়ার রয়েছে, যদি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যদি করতে চায় সেটা করতে পারে। রিসেন্টলি আমরা দেখলাম যে আমাদের পশ্চিমবঙ্গে এক জায়গায় সার্কিট বেঞ্চ তৈরি হয়েছে, তাই না? সার্কিট বেঞ্চ তৈরি হয়েছে, সেটা কোথায় তৈরি হয়েছে? সেটা ইন ওয়েস্ট বেঙ্গল। কোথায় তৈরি হয়েছে? আমাদের শিলিগুড়িতে, তাই না? তাহলে সেটা মাথায় রাখতে হবে। এটা কোথাকার? শিলিগুড়িতে যে সার্কিট বেঞ্চটা তৈরি হয়েছে সেটা কোথাকার? আমাদের কলকাতা হাইকোর্টের। কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ শিলিগুড়িতে তৈরি হয়েছে। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, এটা মাথায় রাখবে। এবার দেখবো কি, যে আমাদের পাওয়ার কি কি রয়েছে সুপ্রিম কোর্টের, অথবা সুপ্রিম কোর্টের জুরিসডিকশন কোন কোন বিষয় রয়েছে। তো বেশ কয়েকটা ভাগ রয়েছে, যে বেসিক্যালি ফার্স্টলি আমরা জুরিসডিকশন দেখবো কি, যে অরিজিনাল জুরিসডিকশন, তারপর দেখবো কি অ্যাপিলেট জুরিসডিকশন, তারপর রেড জুরিসডিকশন,
তারপর দেখবো কোড অফ রেকর্ডস, দেন জুডিশিয়াল রিভিউ আর মিসলেনিয়াস কিছু পাওয়ার রয়েছে। তো চলো এক এক করে পাওয়ারগুলো বোঝার চেষ্টা করি যে অরিজিনাল জুরিসডিকশন সুপ্রিম কোর্টের কি কি রয়েছে। তো আর্টিকেল 131 এর মধ্যে বেসিক্যালি মেনশন রয়েছে যে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভার্সেস যদি গভর্নমেন্ট অফ স্টেটস, ঠিক আছে, আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভার্সেস গভর্নমেন্ট অফ স্টেটস যদি কোনো বিষয়ে আমাদের ডিসপিউট থাকে তাহলে সেটা ডাইরেক্টলি অরিজিনাল জুরিসডিকশনের মধ্যে চলে আসবে সুপ্রিম কোর্টে, অর্থাৎ সেই বিষয়ে ডাইরেক্টলি আমরা সুপ্রিম কোর্টে যেতে পারবো। আর কি একটা স্টেটের সাথে আরেকটা স্টেটের যদি কোনো প্রকার ডিসপিউট থাকে, তাই না, যে কোনো বিষয় সেটা হতে পারে, তাহলে সেই বিষয়ে সুপ্রিম কোর্টে হতে পারে। এখানে মাথায় রাখতে হবে একটা এক্সেপশন রয়েছে যে ইন্টার স্টেট রিভার ওয়াটার যে ডিসপিউট রয়েছে সেটার জন্য কিন্তু আলাদা করে ইন্টার স্টেট রিভার ওয়াটার ডিসপিউট কাউন্সিল আলাদা করে তৈরি করা হয়েছে। মানে এই রিভার ওয়াটার ডিসপিউট নিয়ে ডাইরেক্ট অরিজিনাল জুরিসডিকশনের আন্ডারে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি না, সেটা অ্যাপিলেট জুরিসডিকশনের আন্ডারে যেতে হয়। এবার কি রয়েছে আর সুপ্রিম কোর্টের এখানে দেখবো যে সরি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, একদিকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রয়েছে, ঠিক আছে, একদিকে গভর্নমেন্ট অফ স্টেটস প্লাস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভার্সেস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাহলে এটা কিভাবে পসিবল, যে সাপোজ এখন ধরে নাও যে আমাদের কেন্দ্রের কে রয়েছে বিজেপি, আর এটাও বিজেপি শাসিত মানে কোনো একটা স্টেট, পাশাপাশি অন্য কোনো বিজেপি বাদে অন্য কোনো যদি পার্টি দ্বারা রুলিং স্টেট হয় তাহলে তাদের মধ্যে কোনো বিষয় যদি ডিসপিউট থাকে, তাহলে বেসিক্যালি এই তিনটার মাধ্যমে আমরা ডাইরেক্ট অরিজিনাল জুরিসডিকশনের আন্ডারে সুপ্রিম কোর্টে যেতে পারি। এছাড়াও আরেকটা প্রভিশন রয়েছে, সেটা কি আর্টিকেল 71 এর আন্ডারে যে ইলেকশন ডিসপিউট অফ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট, সেটা অলরেডি আমরা দেখেছি প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে যদি তাদের ইলেকশনাল ডিসপিউট কোনো কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে একমাত্র বডি যে সুপ্রিম কোর্ট যে ইলেকশন ডিসপিউট সেটা রিজলভ করবে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের। আর কি আমরা দেখেছি যে বাই চান্স আমাদের যদি ফান্ডামেন্টাল রাইট কি হয়ে যায়, ভায়োলেশন হয়ে যায়, তো সেই অনুযায়ী দেখবো সুপ্রিম কোর্টে একটা পাওয়ার রয়েছে, সেটা কি রিট জুরিসডিকশন, তাই না, সেই অনুযায়ী কিন্তু সুপ্রিম কোর্টের মানে সেটাও সেখানেই চলে আসে যে তার মাধ্যমে অরিজিনাল জুরিসডিকশনের মধ্যে এটা চলে আসে। বলো এতদূর বোঝা যাচ্ছে? কি ব্যাপার তোমরা কমেন্ট করছো না, হ্যাঁ না কিছু? শোনা যাচ্ছে প্রপারলি? আই থিঙ্ক শোনা যাচ্ছে, কারণ আমি প্রপারলি চেক করে নিয়েছি সব কিছুই, ঠিক আছে, সেটার সমস্যা হবে না। কিন্তু বুঝতে পারছো সবাই এত কম পার্টিসিপেশন কেন? তোমাদের বন্ধু বান্ধবকে কি শেয়ার করনি? তোমরা একাই পড়বে? তাদেরও পড়ার সুযোগ করে দাও, আর বেশি দিন নেই সময়, তাই না? তো চলো কথা বাড়াচ্ছি না আর। যদি না বুঝতে পারো তাহলে আমাকে অবশ্যই মানে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি চেষ্টা করবো সেগুলো অ্যাড্রেস করার। আর যদি বুঝতে পারো তাহলে সেটাও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। ওকে, নেক্সট আমরা দেখবো কি অ্যাপিলেট জুরিসডিকশন। অ্যাপিলেট মানে আমরা আপিল করতে পারি, তাই না, কোনো কিছুতে আপিল করা, সেটাকে অ্যাপিলেট জুরিসডিকশন। সুপ্রিম কোর্টে কোন কোন বিষয়ে আমরা আপিল করতে পারি? তো এটা আপিলেট জুরিসডিকশন আমাদের তিন প্রকার চলে আসে, যে একটা হচ্ছে কনস্টিটিউশনাল ম্যাটারে আপিল করতে পারি, সেটা আন্ডার আর্টিকেল 132, সিভিল ম্যাটারে করতে পারি, সেটা হচ্ছে আন্ডার আর্টিকেল 133, আর ক্রিমিনাল ম্যাটারে আপিল করতে পারি, সেটা হচ্ছে আন্ডার আর্টিকেল 134, ঠিক আছে। আরেকটা হচ্ছে আপিল বাই দ্য স্পেশাল লিভ, সেটা হচ্ছে আর্টিকেল 136। আপিল বাই স্পেশাল লিভ মানে কি, নর্মালি যে ইন দ্য কেসেস অফ দ্য ক্রিমিনাল ম্যাটার লোয়ার কোর্ট, মানে আপিল বাই দ্য স্পেশাল লিভ নর্মালি সুপ্রিম কোর্টের কাছ থেকে স্পেশাল পারমিশন নিয়ে নেওয়া, যে আমি এই বিষয়ে আপিল করতে চাই, তাহলে সুপ্রিম কোর্ট যদি সেটা পারমিশন দেয় তাহলে সেটা আপিল বাই স্পেশাল লিভ হয়ে যাবে, ঠিক আছে। এখানে একটা কন্ডিশন রয়েছে, ইন দ্য কেসেস অফ দ্য ক্রিমিনাল ম্যাটার, ক্রিমিনাল ম্যাটারের ক্ষেত্রে কি, যে লোয়ার কোর্ট অ্যাকুইটেড দ্য পার্সন, লোয়ার কোর্ট যদি কোনো পার্সনকে অ্যাকুইট করে দেয়, বাট দ্য হাইকোর্ট গেভ দ্য ডেথ সেন্টেন্স, ঠিক আছে, যদি লোয়ার কোর্ট কোনো পার্সনকে অ্যাকুইট করে মানে ছেড়ে দেয়, তাকে কোনো পানিশ না করে, এবং হাইকোর্ট যদি সেই ব্যক্তিটাকেই ডেথ সেন্টেন্স দেয়, তাহলে এই মতো একটা কন্ট্রাডিক্টরি চলে আসছে না, একটা কোর্ট একরকম বলছে, হাইকোর্ট অন্যরকম বলছে, তাহলে সেই ক্ষেত্রে ডাইরেক্টলি আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি। আর কি, যে হাইকোর্ট টেক্স আ কেস ফ্রম দ্য লোয়ার কোর্ট অ্যান্ড গেভ দ্য ডেথ সেন্টেন্স, কোনো একটা কেস লোয়ার কোর্টে চলছিল, কিন্তু হাইকোর্ট সেই কেসটা নিজের জুরিসডিকশনে নিয়ে নেয় এবং সেখানে ডেথ সেন্টেন্স রায় দেয়, তাহলে এই মতো অবস্থায় তার মাধ্যমেও আমরা কোথায় যেতে পারি, ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যেতে পারি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো তোমরা যে কোন কোন মামলায় আমরা ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যেতে পারি, কোন কোন ভাবে আমরা যেতে পারি না সুপ্রিম কোর্টের কাছে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে প্রপারলি? ওকে, জাস্ট আ মিনিট। ওকে, ঠিক আছে, আমরা এখানে ছিলাম।
এটাই ছিল অ্যাপিলেট জুরিসডিকশন। এবার দেখবো রিট জুরিসডিকশন। রিট জুরিসডিকশন কিন্তু অলরেডি আমরা দেখেছি যখন ফান্ডামেন্টাল রাইট পড়েছিলাম, তাই না, যে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস আন্ডার আর্টিকেল 32, সেখানে সেটাই হচ্ছে সুপ্রিম কোর্টের রিট জুরিসডিকশন। আর যদি রিট জুরিসডিকশন অফ দ্য হাইকোর্ট বলি, হাইকোর্টের রিট জুরিসডিকশন সেটা কত নম্বর আর্টিকেলে? আর্টিকেল 226, তাই না। আমাদের ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়ে গেলে এই দুটো আর্টিকেল অনুযায়ী ডাইরেক্ট আমরা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যেতে পারি। যদি কোর্ট অফ রেকর্ডস বলা হয়, কোর্ট অফ রেকর্ডস বেসিক্যালি কি, এটা আন্ডার আর্টিকেল 123, যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, এই দুটো হাইকোর্টেরই যে প্রসিডিংগুলো হয়ে থাকে, যে জাজমেন্টগুলো হয়ে থাকে, সবগুলোই কিন্তু কি করা হয়, সংরক্ষণ করে রাখা হয়, তাই না। তাহলে সেই জন্যই এগুলোকে বলা হয় কোর্ট অফ রেকর্ডস। এটা শুধুমাত্র কোর্ট অফ রেকর্ড সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টকেই বলা হয়, এবং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে জাজমেন্টগুলো, এগুলো ফার্দার কোনো বিষয়ে জাজমেন্ট দেওয়ার ক্ষেত্রেও কাজ লাগে। দেয়ার জাজমেন্ট ক্যান বি দেয়ার জাজমেন্ট শ্যাল বি রেকর্ডেড অ্যান্ড জাজমেন্ট ক্যান বি ইউজড অ্যাজ অ্যান এভিডেন্স, ঠিক আছে। সেই জন্য এগুলোকে কোর্ট অফ রেকর্ডস বলা হয়। কন্টেম্প অফ কোর্টস একটা টার্ম তোমরা শুনে আসবে, ঠিক আছে। এই কন্টেম্প অফ কোর্ট বেসিক্যালি সিভিল কন্টেম্প হয়ে থাকে এবং ক্রিমিনাল, দুই প্রকারের কন্টেম্প হয়ে থাকে। সিভিল কন্টেম্প কি, যে তুমি একটা কোনো বিষয় যে উইলফুল ডিসঅবিডিয়েন্স করছো অফ দ্য কোর্ট অর্ডার, কোর্ট কোনো কিছু বিষয় তোমাকে অর্ডার করেছে কিন্তু ইচ্ছাকৃতভাবে তুমি সেটা ডিসঅবিডিয়েন্স করছো, সেটা মানছো না, তাহলে সেটা সিভিল কন্টেম্প হয়ে যাবে, ঠিক আছে। যে উইলফুল ব্রিচ অফ অ্যান আন্ডারটেকিং, যে কোর্টে তোমাকে কোনো একটা আন্ডারটেকিং নিয়ে আসতে বলা হয়েছে, তুমি ইচ্ছাকৃতভাবে আনোনি, তাহলে সেটা সিভিল কন্টেম্প হয়ে যাবে। কিন্তু ক্রিমিনাল কন্টেম্প কি, যে এনি সাচ, আর সিভিল কন্টেম্পটের ক্ষেত্রে তোমাকে কি করা হবে, ফাইন নেওয়া হবে তোমার কাছ থেকে, কিন্তু ক্রিমিনাল কন্টেম্পের ক্ষেত্রে তোমাকে কি করা হবে, কোনো একটা পানিশ করা হবে, ঠিক আছে। যে এনি স্পিচ হুইচ এফেক্টস দ্য ডিগনিটি অফ দ্য কোর্ট, এমন কোনো কিছু বললাম যেটা কোর্টের ডিগনিটির উপর এফেক্ট করছে, তাহলে সেটা আমি বলতে পারবো না, তার বিরুদ্ধে আমার কি হয়ে যাবে, ক্রিমিনাল কন্টেম্পট হয়ে যাবে। আর কি, অবস্ট্রাক্টিং কোর্ট প্রসিডিং, কোনো একটা কোর্ট প্রসিডিং চলছে সেটাকে আমি বাধা দিচ্ছি, অবস্ট্রাক্ট করছি, তাই না। অবস্ট্রাক্ট কিভাবে করতে পারি, যে সেখানে যে যারা কোর্টে লয়ার বা আদার্স যে অপোনেন্ট পার্টি রয়েছে, তাদেরকে আমরা বিভিন্নভাবে থ্রেট করছি, তাদেরকে কোর্টে যেতে বাধা দিচ্ছি, তাই না, জাজদেরকে হয়তো থ্রেট দেওয়া হচ্ছে, তাহলে এই ধরনের বিষয়গুলো অবস্ট্রাক্টিং অফ কোর্ট প্রসিডিং এর আন্ডারে চলে আসবে এবং তোমার ক্রিমিনাল কন্টেম্পট হতে পারে। ওকে, এবার মিসলেনিয়াস পাওয়ার দেখবো, যে আমাদের যে সুপ্রিম কোর্ট রয়েছে এর মিসলেনিয়াস পাওয়ারগুলোর মধ্যে কি কি, যে সুপ্রিম কোর্ট রিভিউ ইটস প্রিভিয়াস জাজমেন্ট, সুপ্রিম কোর্ট যে জাজমেন্টটা দিয়েছে, ঠিক আছে, সেটা আগামীকাল আবার রিভিউ করতেও পারে, ঠিক আছে। আমি যে কথাটা বললাম সেটা আবার ব্যাক নিতে পারে, এগুলো বেসিক্যালি পলিটিক্সে এগুলোর ক্ষেত্রে হয়ে থাকে, যে সুপ্রিম কোর্ট আজকে যে জাজমেন্ট দিল পরবর্তীকালে সেই জাজমেন্টটা চেঞ্জও হতে পারে। যেমন তোমরা নর্মালি কোথায় দেখেছো এই বিষয়টা, যখন আমি তোমাদের প্রিএমবেল পড়িয়েছিলাম তখন দেখেছিলে না, 1960-তে যে বেরুয়ারি কেস হয়েছিল, সেখানে সুপ্রিম কোর্ট বললো প্রিএমবেল ইজ নট আ পার্ট অফ কনস্টিটিউশন, কিন্তু যখন 1973-তে আমরা কেশবানন্দ ভারতী কেস জাজমেন্ট দেখলাম, তখন সুপ্রিম কোর্ট কি বললো, যে প্রিএমবেল ইজ আ পার্ট অফ কনস্টিটিউশন, তাই না। তো এগুলো হতেই পারে। এবার আমরা দেখবো কি আর কি কি মিসলেনিয়াস পাওয়ার রয়েছে, সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন রয়েছে, যে সুপ্রিম কোর্ট কোনো একটা জাজমেন্ট দিল, তারপরে আমি সুপ্রিম কোর্টকে কি করতে পারি, রিভিউ পিটিশন করতে পারি, তার মানে সুপ্রিম কোর্ট যে জাজমেন্টটা দিয়েছে সেটাকে আবার রিভিউ করতে পারে, ঠিক আছে। তারপরে রিভিউ পিটিশনের পরে আমার কাছে একটা পাওয়ার রয়েছে, সেটা হচ্ছে কি কিউরেটিভ পিটিশন। সুপ্রিম কোর্টের কাছে সাপোজ কোনো একটা ভ্যালুয়েবল যদি এভিডেন্স বা ভ্যালুয়েবল আর্গুমেন্ট হয়তো আমি করতে পারিনি সুপ্রিম কোর্টে, সেটা যদি আমি জাজদের কাছে প্রুভ করতে পারি যে না একটা ভ্যালুয়েবল অ্যাঙ্গেল কিন্তু এই যে জাজমেন্ট সেটা মিস হয়ে গেছে, তাহলে সেই জাজমেন্টটা রিভিউ পিটিশনের পরে কি করতে পারে, আবার খতিয়ে দেখতে পারে, তাহলে সেটাকে কিউরেটিভ পিটিশন বলা হয়, ঠিক আছে। এবার সাপোজ আমি যে পানিশ করেছি, সুপ্রিম কোর্ট আমাকে পানিশ করে দিয়েছে, প্রথমে আমি রিভিউ পিটিশন নিলাম, কিউরেটিভ পিটিশন নিলাম, তারপরে আমার বাঁচার একমাত্র উপায় থাকে কি, যে পার্ডন টু দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট যদি আমাকে পার্ডন করে নেয়, সেখানে বলেছিলাম না লাস্ট ক্লাসে 5 প্রকার পার্ডনিং পাওয়ার রয়েছে, সেগুলো ভালো মতো দেখে নিও। প্রেসিডেন্টের কত নম্বর আর্টিকেলের মধ্যে পার্ডনিং পাওয়ার রয়েছে, আর্টিকেল 72 এর মধ্যে, তাই না। এই জিনিসগুলো ভালো মতো দেখে নিও। ঠিক একইভাবে গভর্নরের পার্ডনিং পাওয়ার রয়েছে, সেটা কত নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে বলো তো কমেন্টের মাধ্যমে। ওকে, চলো নেক্সট আর্টিকেল 141, এখানে কি দেখবো, 141 এর মধ্যে মেনশন রয়েছে বেসিক্যালি ল ডিক্লেয়ার্ড বাই দ্য সুপ্রিম কোর্ট, ল ডিক্লেয়ার্ড বাই দ্য সুপ্রিম কোর্ট শ্যাল বি বাইন্ডিং অন অল দ্য কোর্টস অন ইন্ডিয়া, মানে সুপ্রিম কোর্ট যে কোনো একটা ল ডিক্লেয়ার করবে সেটা সমস্ত ইন্ডিয়াতে যত কোর্ট রয়েছে সেটা সবারই উপর বাইন্ডিং, সেই জন্য কেন, কারণ অ্যাপেক্স কোর্ট আমাদের সুপ্রিম কোর্ট, তাই না। আর্টিকেল 142, এই আর্টিকেলটা ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে, এই আর্টিকেল নাম্বারটা, যে স্পেশাল পাওয়ার অফ দ্য সুপ্রিম কোর্ট, এটা সুপ্রিম কোর্টকে একটা স্পেশাল পাওয়ার দেয়, কি স্পেশাল পাওয়ার, যে টু প্রোভাইড কমপ্লিট জাস্টিস,
কমপ্লিট জাস্টিস প্রদান করার জন্য সুপ্রিম কোর্ট যে কোনো ডিসিশন নিতে পারে। কমপ্লিট জাস্টিস প্রদান করার জন্য সুপ্রিম কোর্ট যে কোনো প্রকার ডিসিশন নিতে পারে। এটা সুপ্রিম কোর্টের মানে এখানে লিমিটলেস পাওয়ার রয়েছে সুপ্রিম কোর্টের, ঠিক আছে, আন্ডার আর্টিকেল 142। এই জিনিসটা আমরা মাথায় রাখবো যে স্পেশাল পাওয়ার রয়েছে সুপ্রিম কোর্টের। আর্টিকেল 143 এটাও মাথায় রাখতে হবে। যখন আমি তোমাদেরকে প্রেসিডেন্ট পড়িয়েছিলাম, তো প্রেসিডেন্টের এক প্রকার পাওয়ার ছিল জুডিশিয়াল পাওয়ার, তাই না? তো তার মধ্যে এটা ছিল যে সেখানে অ্যাডভাইসারি জুরিসডিকশন। তো অ্যাডভাইসারি জুরিসডিকশনের মধ্যে এখানে রয়েছে যে সুপ্রিম কোর্ট আমাদের প্রেসিডেন্ট কি করতে পারেন, যে সুপ্রিম কোর্টের জাজদের কাছ থেকে অ্যাডভাইস চাইতে পারে, সেই জন্যই এটা অ্যাডভাইসারি জুরিসডিকশন। কিন্তু সেই যে প্রেসিডেন্ট অ্যাডভাইসটা চাইবে, সেই অ্যাডভাইসটা সুপ্রিম কোর্টের জাজরা চাইলে দিতেও পারে, না দিতেও পারে, ঠিক আছে, এটা তাদের উপর ডিপেন্ড করছে। এবং যে অ্যাডভাইসটা বা সাপোজ যে সুপ্রিম কোর্টের জাজরা কোনো একটা অ্যাডভাইস দিল যে এই বিষয়ে এইভাবে করা উচিত, সেই যে অ্যাডভাইস দেওয়া হলো সেটা প্রেসিডেন্ট মানতেও পারে, না মানতেও পারে, অর্থাৎ দুদিকেই কোনো বাধ্যবাধকতা নেই, নট বাইন্ডিং টু দ্য সুপ্রিম কোর্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্রেসিডেন্ট, ঠিক আছে। এবার সেম আর্টিকেল 145 এর মধ্যে আমরা দেখব কি, যে ওপিনিয়ন মাস্ট বি গিভেন বাই আ মিনিমাম অফ দ্য 5 জাজেস বেঞ্চ, ঠিক আছে। 5 জাজেস বেঞ্চ মানে যতজন জাজ কোনো একটা ডিসিশন দেয় সেটাকে তত জাজেসের বেঞ্চ বলা হয়, ঠিক আছে। তো এই যে ডিসিশনটা অ্যাডভাইসারি জুরিসডিকশনটা যে দেওয়া হবে, কোনো একটা বিষয়ে অ্যাডভাইস দেওয়া হবে, সেটা ম্যাক্সিমাম কতজন জাজ সেখানে থাকতে পারে, সরি, সেই ডিসিশনটা যে দেওয়া হবে সেটা 5 জন জাজ অর্থাৎ 5 জাজেস বেঞ্চ মিনিমাম সেই অ্যাডভাইসটা দেবে, ঠিক আছে। এই ছিল বেসিক্যালি আমাদের সুপ্রিম কোর্ট। বলো সুপ্রিম কোর্ট থেকে কারো কোনো ডাউট? বোঝা গেছে প্রপারলি? নেক্সট আমরা দেখব কি হাইকোর্ট। সো হাইকোর্ট বেসিক্যালি এটা কত থেকে কত নম্বর আর্টিকেলের মধ্যে মেনশন রয়েছে? আর্টিকেল 214 টু 232, 214 থেকে 232 পর্যন্ত আর্টিকেল গুলোতে হাইকোর্ট মেনশন রয়েছে। ঠিক একইভাবে সুপ্রিম কোর্ট কত থেকে কত নম্বর আর্টিকেলগুলোর মধ্যে মেনশন রয়েছে, ঠিক আছে, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, সেটা মনে রাখবে। এই আর্টিকেলটা কত থেকে কত নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে সেটাও মনে রাখবে, কত নম্বর পার্টে রয়েছে এগুলো মনে রাখবে। এবার আর্টিকেল 214 এর মধ্যে কি মেনশন রয়েছে? ইট প্রোভাইডস দ্যাট there shall be a high court in every state, যে প্রত্যেকটা স্টেটে একটা হাই কোর্ট হবে। however article 231 provides for the creation of a common high court for the multiple states or a state and the UT। বেসিক্যালি একটা হাই কোর্ট একাধিক স্টেটের হতে পারে, ঠিক আছে, একাধিক মানে সেম কথাই যে একাধিক স্টেটের একটা হাইকোর্ট হতে পারে, অথবা একটা স্টেট সাথে সাথে একটা ইউনিয়ন টেরিটরিজও একটা হাইকোর্ট হতে পারে। যেমন আমাদের ক্যালকাটা হাইকোর্ট, এর জুরিসডিকশন যদি বলি যে আমাদের অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গল, পাশাপাশি আমাদের যে আন্দামান অ্যান্ড নিকোবর রয়েছে সেখানেও কলকাতা হাইকোর্টে, মানে সেটাও কলকাতা হাইকোর্টের জুরিসডিকশনের আন্ডারে, ঠিক আছে। যেমন ঠিক যে একজন গভর্নর একাধিক স্টেটের হতে পারে, পাশাপাশি একজন ইউটিসের মানে ইউনিয়ন টেরিটরিজের অ্যাডমিনিস্ট্রেটরও হতে পারে, সেম জিনিস। যদি হাইকোর্টের কম্পোজিশন বলি সেখানে কি, সো একজন চিফ জাস্টিস থাকবে, চিফ জাস্টিস অফ হাইকোর্ট থাকবেন, পাশাপাশি জাজেস ফিক্সড বাই দ্য প্রেসিডেন্ট। কোনো একটা হাইকোর্টে কতজন জাজ থাকবে সেটাকে ফিক্সড করবেন, প্রেসিডেন্ট ফিক্সড করবেন, ঠিক আছে। এবার হাইকোর্টের জাজ হওয়ার জন্য কোয়ালিফিকেশন কি কি প্রয়োজন? সিটিজেন অফ ইন্ডিয়া, কমন পয়েন্ট আমাদের। আর কি? আর জুডিশিয়াল অফিসার ফর মিনিমাম 10 ইয়ার্স, একজন জুডিশিয়াল অফিসার কত বছরের জন্য হতে হবে? 10 ইয়ার্সের জন্য। আর কি? or an advocate of the high court for minimum 10 years, একটা হাইকোর্টের অ্যাডভোকেট 10 বছরের জন্য থাকতে হবে। এর মধ্যে দুটোই, মানে হয়তো বা জুডিশিয়াল অফিসার 10 বছরের জন্য অথবা 10 বছরের জন্য অ্যাডভোকেট অফ হাইকোর্ট, যে কোনো দুটোর মধ্যে একটা যদি হয় তাহলেই কিন্তু হাইকোর্টের জাজ হওয়া যেতে পারে, ঠিক আছে। রিটায়ারমেন্ট এজের কথা বলি যদি, সেটা কত? 62। যদি আমরা সুপ্রিম কোর্টে দেখেছিলাম সেখানে কত দেখেছিলাম? 65 ইয়ার্স, তাই না? হাইকোর্টের ক্ষেত্রে কিন্তু 62, সেটা মাথায় রাখবো। তাদের অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হবে? বাই আ কলিজিয়াম কনসিস্টিং অফ দ্য সিজিআই প্লাস 2 সিনিয়র মোস্ট জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট। হাইকোর্টের জাজদের ক্ষেত্রে যে কলিজিয়ামটা হয় সেখানে সিজিআই থাকে প্লাস 2 সিনিয়র মোস্ট জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট থাকে। যদি সেটাই আমি সুপ্রিম কোর্টের ক্ষেত্রে বলতাম তাহলে সুপ্রিম কোর্টে কি, যে সিজিআই, তাই না, প্লাস 4 সিনিয়র মোস্ট জাজ, তাই না? কিন্তু হাইকোর্টের ক্ষেত্রে 2 জন সিনিয়র মোস্ট জাজ থাকে, এটা মাথায় রাখতে হবে। এবার হাইকোর্টের জাজদের কি করা যেতে পারে? ট্রান্সফার। তাদের ট্রান্সফারটা কি হবে? আর্টিকেল 202 মানে 222 এর মধ্যে বেসিক্যালি মেনশন রয়েছে দ্য প্রেসিডেন্ট ইন কনসালটেশন উইথ দ্য সিজিআই। প্রেসিডেন্ট কার সাথে কনসাল্ট করবে? সিজিআই এর সাথে, প্লাস কি, সিজিআই মানে বেসিক্যালি সিজিআই প্লাস 4 সিনিয়র মোস্ট জাজ। এর মধ্যে ইনক্লুড আরো থাকবে যে যেই হাইকোর্ট থেকে যাকে
যে জাজকে ট্রান্সফার করা হচ্ছে অর্থাৎ দুটো হাইকোর্ট থাকবে, তাদের চিফ জাস্টিসও ইনক্লুড থাকবে এর মধ্যে, ঠিক আছে। তো বেসিক্যালি নর্মালি মনে রাখতে পারো, এত ডিটেলস দরকার নেই। তাদেরকে রিমুভাল কিভাবে করা হয়, যে সেম অ্যাজ দ্য সুপ্রিম কোর্ট জাজ, সুপ্রিম কোর্টের জাজদেরকে যেভাবে রিমুভ করা হয় হাইকোর্টের জাজদেরকে সেম একইভাবে। এদের ওথ কে প্রদান করবে, যে গভর্নর। আর যদি গভর্নর না প্রেজেন্ট থাকে তাহলে গভর্নর কোনো একজন নমিনিকে রিপ্রেজেন্ট, মানে গভর্নর কোনো একজনকে রিপ্রেজেন্ট হিসাবে পাঠাবে ওথ প্রদান করার জন্য। স্যালারি কি, তাদের স্যালারি কিভাবে হবে, যে ফিক্সড বাই দ্য পার্লামেন্ট, পার্লামেন্ট যেমন সুপ্রিম কোর্টে করেছিল ঠিক একইভাবে এদেরও, যে স্যালারি ইজ চার্জ আপন দ্য সিএফএস, সিএফএস মানে কনসলিডেটেড ফান্ড অফ স্টেট, সিএফএস কনসলিডেটেড ফান্ড অফ দ্য স্টেট, যে একটা স্টেটের যে কনসলিডেটেড ফান্ড তার উপরে ডিপেন্ড করবে। কারণ একজন হাইকোর্টের জাজের ট্রান্সফার হতেই পারে বারবার, তাই না? সেই জন্যই যখন তাদের স্যালারি হবে সেটা কনসলিডেটেড ফান্ড অফ দ্য স্টেট হবে, যেমন ঠিক একইভাবে গভর্নরের ছিল, এবং তাদের যে পেনশনটা হবে সেটা কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে হবে, ঠিক আছে। বেশি ডিটেলস এখানে এক্সপ্লেইন করার কোনো কিছুই নেই, সেই জন্যই একটু তাড়াতাড়ি বলছি। ওকে, এবার যদি কন্ডিশন অফ সার্ভিসের কথা বলি, যে হাইকোর্ট জাজেস ক্যান নট প্র্যাকটিসেস অ্যাজ অ্যান অ্যাডভোকেট আফটার দ্য রিটায়ারমেন্ট হোয়ার হি অর সি ওয়াজ আ জাজ। হাইকোর্টের আমরা সুপ্রিম কোর্টের ক্ষেত্রে দেখলাম কি, যে সুপ্রিম কোর্টের যে জাজরা তারা অল ওভার ইন্ডিয়াতে ইনক্লুডিং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট কোথাও তারা অ্যাজ অ্যান অ্যাডভোকেট আফটার রিটায়ারমেন্ট ক্যান নট প্র্যাকটিস, তাই না? তারা আফটার রিটায়ারমেন্ট ক্যান নট, তারা প্র্যাকটিস করতে পারবে না। ঠিক একইভাবে হাইকোর্টের জাজদের কথা যদি বলি, যে তারা যেই হাইকোর্টগুলোতে জাজ ছিল সেগুলোতে অ্যাজ অ্যান অ্যাডভোকেট প্র্যাকটিস করতে পারবে না, কিন্তু অন্যান্য যে হাইকোর্ট যেখানে তারা জাজ ছিলেন না সেখানে তারা কি করতে পারবে, প্র্যাকটিস করতে পারবে। ক্যান প্র্যাকটিস ইন দ্য সুপ্রিম কোর্ট, তারা সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতে পারবে, এন্ড হাইকোর্ট হোয়ার হি ওয়াজ সি ওয়াজ নট আ জাজ, যেখানে তারা জাজ ছিল না, ঠিক আছে। নেক্সট, দ্য টাইপ অফ জাজেস, টাইপ অফ জাজেস কি, অ্যাক্টিং সিজিআই, যে অ্যাক্টিং সিজিআই যেমন অ্যাক্টিং চিফ জাস্টিস দেখলাম, ঠিক অ্যাক্টিং সিজে সেম, যে অ্যাক্টিং চিফ জাস্টিস কি, যখন অ্যাবসেন্স রয়েছে চিফ জাস্টিস অফ হাইকোর্টের, অ্যাডিশনাল জাজ এগুলো নিয়োগ করা হয়, মানে ফার্দার কোনো মানে অনেকগুলো কেসের যদি পেন্ডিং হয়ে যায় সেই জন্য। অ্যাক্টিং জাজেস, যে কোনো একজন জাজ অ্যাবসেন্ট রয়েছে তাহলে সেক্ষেত্রে অ্যাক্টিং জাজেস আর রিটায়ার জাজ, যে জাজরা রিটায়ার করে গেছে তাদেরকেও অনেক ক্ষেত্রে যে ফাস্টার ডিসপোজাল অফ কেসেসের জন্য অ্যাপয়েন্ট করা যেতে পারে। এবার কি পাওয়ার কি কি রয়েছে, ফার্স্টলি আমরা দেখব অরিজিনাল পাওয়ার। অরিজিনাল পাওয়ার কি কি ম্যাটারে রয়েছে, যে কনস্টিটিউশনাল ম্যাটার, যে কনস্টিটিউশনাল কোনো ম্যাটার রয়েছে সেক্ষেত্রে সেটা ইন্টারপ্রেট করতে হবে, তাহলে সেক্ষেত্রে পাওয়ার কার রয়েছে, সুপ্রিম হাইকোর্টের রয়েছে, কিন্তু এক্ষেত্রে পাওয়ার সুপ্রিম কোর্টেরও রয়েছে, ঠিক আছে। তারপরে আমরা দেখবো কি, যে ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশন আন্ডার আর্টিকেল 226, যেটা রেড জুরিসডিকশনের মধ্যেও চলে আসবে। আর কি কন্টেম অফ কোর্টস যদি বলি সেটা, যে ইলেকশন ডিসপিউট অফ দ্য এমপি অ্যান্ড এমএলএ, এই জিনিসটা মাথায় রাখবো, যে এমপি এবং এমএলএ দের যে ইলেকশন ডিসপিউট সেটা আমরা ডাইরেক্ট কোথায় যাব, সেটার জন্য হাইকোর্টে যাব, ঠিক আছে। আর সুপ্রিম কোর্টে কাদের ইলেকশন ডিসপিউটের জন্য আমরা যেতে পারি, সেটা হচ্ছে প্রেসিডেন্ট অ্যান্ড আমাদের ভাইস প্রেসিডেন্ট, তাই না। আর কি ম্যাটার রিলেটেড টু অ্যাডমিরালিটি, এই জিনিসটা মাথায় রাখবো, যে ম্যাটার রিলেটেড অ্যাডমিরালিটির জন্য ডাইরেক্ট আমরা হাইকোর্টে যাব। অ্যাডমিরালিটি মানে কি, যে অ্যাডমিরাল যে টার্মটা আমরা শুনে আসি বেসিক্যালি নেভির সাথে রিলেটেড, তাই না। তো এমন কোনো বিষয় যেগুলো আমাদের সমুদ্রে বা ইন্টারন্যাশনাল ওয়াটারে যদি কোনো একটা ডিসপিউট হয়ে যায়, যেটা বেসিক্যালি ইটালির যারা নেভি তারা ইন্ডিয়ান কোস্টের মধ্যে এসে ইন্ডিয়ান ওয়াটার বডিস, বেসিক্যালি সেটা কোথায় হয়েছিল, ইন্ডিয়ান ওশানে আমাদের কিছু ফিশারম্যান সেখানে ফিশিং করছিল, এবং ইন্ডিয়ান যে ইটালির নেভি তাদেরকে কিন্তু কি করেছিল, সেখানে শুট আউট করে তাদেরকে মেরে দিয়েছিল। তাহলে এই কেসটা বেসিক্যালি আমাদের কোথায় চলছিল, মাদ্রাজ হাইকোর্টে, ঠিক আছে। তো সেই জন্যই মাদ্রাজ হাইকোর্ট বলতে বেসিক্যালি হাইকোর্টে এটা জুরিসডিকশন রয়েছে, সেই জন্য সেটা হাইকোর্টে চলে। ওকে, অনেক সময় মানে কোশ্চেন দিয়ে দিতে পারে এই বিষয়গুলো কি সুপ্রিম কোর্টে, কিন্তু না, এটা সুপ্রিম কোর্টে না, ফার্স্টলি হাইকোর্টেই যাবে। ওকে, তারপরে কিছু বিষয় অ্যাপিলের জুরিসডিকশন রয়েছে, মানে যে বিষয়ে আমরা আপিল করতে পারি, যে পানিশমেন্ট অফ 7 or more years অফ দ্য ইমপ্রিজনমেন্ট, ঠিক আছে। যদি 7 বছরের বেশি পানিশ করা হয় কাউকে তাহলে সেক্ষেত্রে আপিল করা যেতে পারে। আর ডেথ পেনাল্টি গিভেন বাই দ্য লোয়ার কোর্ট, আর যদি লোয়ার কোর্ট কাউকে ডেথ পেনাল্টি দেয় তাহলে সেক্ষেত্রেও সুপ্রিম কোর্টে আপিল করা যেতে পারে। তাছাড়া আর কি কি পাওয়ার, হাইকোর্টে মানে আপিল করা যেতে পারে, আর কি কি পাওয়ার রয়েছে, যে রেড জুরিসডিকশন আন্ডার আর্টিকেল 226 আর কোর্ট অফ রেকর্ডস, এই দুটোই সেম অ্যাজ দ্য সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে যে পাওয়ার রয়েছে এই দুটোর ক্ষেত্রে হাইকোর্টেরও সেম পাওয়ার। বলো, এখানেই আমাদের হাইকোর্ট এন্ড হচ্ছে। আমাদের বর্তমানে কতগুলো হাইকোর্ট রয়েছে, টোটাল যদি হাইকোর্টের কথা বলি, কতগুলো রয়েছে ইন্ডিয়াতে, 25 বর্তমানে হাইকোর্ট রয়েছে, ঠিক আছে। আমাদের সর্বপ্রথম জাজ কে, প্রথম মহিলা কে, প্রথম হাইকোর্টের ওমেন চিফ জাস্টিস কে, আমাদের ফার্স্ট সুপ্রিম কোর্টের ওমেন চিফ জাস্টিস কে, প্রথম মহিলা
হ্যাঁ, প্রথম মুসলিম জাজকে, এই ধরনের কোশ্চেনগুলো হচ্ছে স্ট্যাটিক জিকের কোশ্চেন। বর্তমানে চিফ জাস্টিসকে, এই ধরনের কোশ্চেনগুলো সবগুলো কিন্তু হচ্ছে স্ট্যাটিক জিকের কোশ্চেন, জেনারেল নলেজের কোশ্চেন। সো সেগুলো সবাইকেই বলবো যে সেই কোশ্চেনগুলো নিজের থেকে তোমরা করে নিও, কারণ সেখান থেকেও কোশ্চেন আসতে পারে। এবার তোমরা বলবে তারপরে যে স্যার এগুলো তো ক্লাসে আপনি করাননি, এমনটা যাতে না হয়। তোমাদেরকে বারবার বলে দিচ্ছি, এগুলো হচ্ছে তোমরা নিজেরাও গুগল সার্চ করে করতে পারবে, বা জিকে তোমরা হয়তো পড়ে এসেছো এতদিন, তো সেখানেও আশা করি তোমরা এগুলো কমপ্লিট হয়ে গেছো। আর যারা আমাদের স্টুডেন্ট অলরেডি পেইড ব্যাচে রয়েছো, তাদেরকে তো আমি নোটস প্রোভাইড করেই দিয়েছিলাম, তাই না? সেখান থেকে তোমরা সেগুলো করে নেবে। নেক্সট আমরা আমাদের কিছু লোয়ার কোর্টস রয়েছে, তাই না? আমাদের যে কোর্টের স্ট্রাকচার সব থেকে অ্যাপেক্স যে কোর্ট সেটা কি রয়েছে? সুপ্রিম কোর্ট, তার নিচে আমরা হাইকোর্ট দেখলাম, তার নিচে আমাদের সাবঅর্ডিনেট কোর্ট বা যেটাকে লোয়ার কোর্ট বলা হয়, ঠিক আছে? এটা আর্টিকেল 233 টু 237 এর মধ্যে রয়েছে, পার্ট 6 এর মধ্যে রয়েছে। এবার আমাদের যে লোয়ার কোর্ট, এগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে সিভিল কোর্ট আর একটা হচ্ছে ক্রিমিনাল কোর্ট। যে সিভিল বিষয়ে যে সমস্ত কোর্ট ডিল করে সেগুলো হচ্ছে সিভিল কোর্ট। সিভিল বিষয়গুলো কি? যে কারো হয়তো ম্যারেজ ডিসপিউট রয়েছে, ঠিক আছে, কোনো বিষয়ে ডাইভোর্স, ঠিক আছে, ইনহেরিটেন্স, সাকসেশন, এই যে বিষয়গুলো, মানে জায়গা জমির যে সম্পত্তি নিয়ে বিবাদ রয়েছে, এগুলো সবকিছু সিভিলের মধ্যে চলে আসে। ক্রিমিনাল মধ্যে কি? যে সম্পত্তির বিবাদ তো হচ্ছে, কিন্তু তোমাদের মধ্যে মারপিট হয়ে গেছে, তাহলে মারামারি হয়ে গেছে, তাহলে সেটা কি হয়ে যাবে? ক্রিমিনাল ডিসপিউট হয়ে যাবে। তুমি কাউকে খুন করেছো, তাই না? তাহলে সেগুলো কি? ক্রিমিনাল ডিসপিউট হয়ে যাবে। চুরি করেছো, ক্রিমিনাল ডিসপিউট। তাহলে দুই প্রকার কেসের জন্য আলাদা আলাদা কোর্ট রয়েছে। সিভিল কোর্ট, সেটার মানে সবচেয়ে অ্যাপেক্স যেটা কোর্ট সিভিল কোর্টের মধ্যে, সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট কোর্ট। ডিস্ট্রিক্ট কোর্টের নিচে আমরা কি দেখবো? যে সাবঅর্ডিনেট জুডিশিয়াল কোর্ট, সাবঅর্ডিনেট জাজেস কোর্ট, ঠিক আছে, তার নিচে আমরা দেখবো মিউনিসিপ কোর্ট। এবার যদি ক্রিমিনাল কোর্টের কথা বলি, ক্রিমিনাল কোর্টের যে ডিস্ট্রিক্টের হেড, যেটা মানে ডিস্ট্রিক্টের সর্বোচ্চ যে কোর্ট, সেটাকে সেশনস কোর্ট বলা হয়, ঠিক আছে। তার নিচে আমরা দেখবো কি? যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মানে সেশনস কোর্টে বেসিক্যালি হেড যে থাকেন তাকে বলা হয় সিজেএম, ঠিক আছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তার নিচে আমরা দেখবো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ক্লাস 1 অফিসার অ্যান্ড ক্লাস 2, এগুলো বেসিক্যালি জাজদের ডিভিশন, ঠিক আছে। ওকে, এইটুকুটা নর্মালি মনে রাখলেই চলবে। এবার আমরা দেখব যে কনস্টিটিউশনে কি কি প্রভিশন রয়েছে। যে কনস্টিটিউশন প্রোভাইডস টু টাইপ অফ দ্য জাজেস ইন দ্য সাবঅর্ডিনেট কোর্ট। কনস্টিটিউশন দুই প্রকার জাজেস কথা বলে যে সাবঅর্ডিনেট কোর্টে, কি? একটা হচ্ছে ডিএ, ডিস্ট্রিক্ট জাজ, আরেকটা কি? যে জাজেস ইনফেরিয়ার টু দ্য ডিস্ট্রিক্ট জাজ, ঠিক আছে। এবার এদের অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হবে? আর্টিকেল 233 এর মধ্যে মেনশন রয়েছে, বাই দ্য গভর্নর ইন কনসালটেশন উইথ দ্য হাইকোর্ট। বেসিক্যালি হাইকোর্ট এদের অ্যাপয়েন্ট করবে, ঠিক আছে, এবং গভর্নর এদের সাথে কনসাল্ট করবে, হাইকোর্ট নেমগুলো ডিসাইড করবে, তারপরে সেই নেমগুলো গভর্নরের কাছে যাবে এবং গভর্নর তাদেরকে অ্যাপয়েন্ট করবে। এছাড়া আরেকটা কন্ডিশন রয়েছে কি? যে মিনিমাম 7 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অ্যাজ অ্যান অ্যাডভোকেট। অ্যাজ অ্যান অ্যাডভোকেট হিসাবে যদি কারো 7 বছরের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তাকেও কি করা যেতে পারে? সাবঅর্ডিনেট জাজ হিসাবে অ্যাপয়েন্ট করা যেতে পারে। আর শ্যাল বি রিকমেন্ডেড বাই দ্য হাইকোর্ট। আর এটা অবভিয়াসলি হাইকোর্ট যদি তাদেরকে রিকমেন্ড করে তাহলেই কিন্তু এটা পসিবল। এছাড়াও আমাদের পাবলিক সার্ভিস কমিশন রয়েছে, তারা জাজদের কিনায় এক্সাম নেয়, সেই এক্সামের মাধ্যমেও কিন্তু অ্যাপয়েন্ট হতে পারে। সেটা আদার, এখানে এটা দেখলাম যে অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য জাজেস, জাজেস বলতে এটা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ, এবং ডিস্ট্রিক্ট জাজ ছাড়া বাকি জাজদের যে অ্যাপয়েন্টমেন্ট হয়ে থাকে সেটা কার মাধ্যমে? পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। যে জাজদের যে এক্সাম হয়ে থাকে, জুডিশিয়াল যে এক্সামটা হয়ে থাকে, সেটার মাধ্যমে তারা অ্যাপয়েন্ট হয়ে থাকে। ওকে, এবার আমাদের যে বিভিন্ন প্রকার কোর্টের প্রসিডিং রয়েছে, এর মধ্যে কোর্টের পার্টের মধ্যেই আরো বেশ কিছু পার্টগুলো আমরা পাবো। তার মধ্যে একটা পার্ট হচ্ছে কি? যে ট্রাইব্যুনালস। এবার ট্রাইব্যুনাল বিষয়টা কি? যে আমরা বিভিন্ন প্রকার কাজের ক্ষেত্রে, মানে বিভিন্ন ডিপার্টমেন্টের দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে কিছু কিছু আমরা ট্রাইব্যুনাল দেখব, যেটা হচ্ছে কি? কোয়াসি জুডিশিয়াল বডি। এখানে আমরা কিছু জাজ দেখব, পাশাপাশি যেই বিষয় সেটা ট্রাইব্যুনাল থাকবে, যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, আমাদের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল রয়েছে, যেটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট রিলেটেড, তাই না? এই যে বিষয়গুলো, তাহলে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কি সম্পর্কে ডিল করবে? আমাদের যে বিভিন্ন এনভায়রনমেন্টাল রিলেটেড যে ইস্যু রয়েছে সেটা সম্পর্কে। আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল রয়েছে, সেটা যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেটেড যে সমস্ত বিষয় রয়েছে সেটার সাথে ডিল করবে। তাহলে সেখানে জাজরাও থাকবে, পাশাপাশি মানে কোনো একটা অ্যাডমিনিস্ট্রেটরও, ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে যুক্ত একজন দক্ষ ব্যক্তিও সেখানে থাকবে, একজন সোশ্যাল ওয়ার্কারও সেখানে থাকবে। ঠিক একইভাবে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে আমরা দেখবো এনভায়রনমেন্টাল স্পেশালিস্টও থাকবে, সেখানে জাজরাও থাকবে, ঠিক আছে। সেই জন্য এটাকে কোয়াসি জুডিশিয়াল বডিজ বলা হয়, ঠিক আছে। এখানে কোর্টের যে ফর্মালিটি সেটা কিন্তু মেনটেন করা, মানে সেই প্রকার ফর্মালিটি এখানে আমরা দেখি না, সেই জন্য এখানে দেখবো যে কেসের অনেক ক্ষেত্রেই দ্রুত নিষ্পত্তি হয়।
এটা বেসিক্যালি যে আমাদের ট্রাইব্যুনাল, এটা প্রিভিয়াসলি কনস্টিটিউশনের মধ্যে মেনশন ছিল না। 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তার মাধ্যমে অ্যাড করা হয়। কোথায় অ্যাড করা হয়? আর্টিকেল 323, 323 নম্বর আর্টিকেল, 323 সাবক্লজ এর মধ্যে এটা অ্যাড করা হয়। এটা কত নম্বর পার্টের মধ্যে রয়েছে? পার্ট 14 এর মধ্যে রয়েছে, ঠিক আছে। ফর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসপিউট, এটা প্রথমে যে অ্যাড করা হয় এটা শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসপিউটের জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিব্যুনাল অ্যাড করা হয়, এবং পরবর্তীকালে যে 323B এটা আদার্স ম্যাটারের জন্য কিন্তু তৈরি করা হয় এই ট্রাইব্যুনালটা। দ্য সেন্টার অ্যান্ড স্টেট বোথ ক্যান ক্রিয়েট ট্রাইব্যুনাল, সেন্টারও ট্রাইব্যুনাল তৈরি করতে পারে, স্টেটও ট্রাইব্যুনাল তৈরি করতে পারে, ঠিক আছে। এবার আমরা আদার্স কিছু এডিয়ার দেখবো, যে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন। কোনো একটা ডিসপিউট রয়েছে, কোর্টের বাইরেও কিভাবে সেটাকে সেটেল করা যায়, কোর্টের মধ্যে না গিয়েও সেটার বেশ কিছু প্রসেস রয়েছে। সেটা 4টা প্রসেস রয়েছে, সেটা হচ্ছে নেগোসিয়েশন, মিডিয়েশন, কনসিলিয়েশন আর আরবিট্রেশন, ঠিক আছে। সেগুলোর মিনিংগুলো কি আমরা দেখে নিই। নেগোসিয়েশন বেসিক্যালি এখানে কোনো থার্ড পার্টি কি থাকবে না, ইনভলভ থাকবে না। যে তোমার কারোর সাথে কোনো ডিসপিউট হয়েছে, তোমরা নিজেরাই দুজন মিলেই সেখানে নিজেদের মধ্যে কথা বলে ডিসপিউটটা রিজলভ করে নিলে, তাহলে সেটা হচ্ছে নেগোসিয়েশন করা একে অপরের সাথে, সেখানে থার্ড কোনো পার্টি ইনভলভ থাকবে না। মিডিয়েশন কি? আর নিউট্রাল থার্ড পার্টি কল মিডিয়েটার হেল্পস, মানে একজন ডিসপিউট হয়েছে, সেখানে একজন থার্ড পার্টি থাকবে, ঠিক আছে। সে অ্যাজ এ মিডিয়েটার থাকবে, যে তোমাদেরকে মিডিয়েট করবে। দ্য মিডিয়েটার ডাজ নট গিভ অ্যাওয়ার্ড, এখানে মিডিয়েটার কি করবে না, তোমাদেরকে কোনো প্রকার রায় দিবে না, যে না এটাই ঠিক, তোমরা যেটা করেছো এটার জন্য এত টাকা জরিমানা হওয়া উচিত, এত এত পানিশমেন্ট হওয়া উচিত, এই কোনো প্রকার কোনো কথা বলবে না মিডিয়েটার দুজনকে জাস্ট কি করবে, আরবিট্রেশন করতে, মানে দুজনকে নেগোসিয়েশন করতে হেল্প করবে, ঠিক আছে। এবার যদি কনসিলিয়েশনে বলি, মে গিভ অ্যান অ্যাওয়ার্ড, ঠিক একইভাবে মিডিয়েশনের মতোই হচ্ছে কনসিলিয়েশন। এখানে যে মিডিয়েটর থাকবে, মিডিয়েটর নিজের থেকে কি করবে, অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ড মানে প্রাইজ না, অ্যাওয়ার্ড আমরা দেখব যে জাজরা যে জাজমেন্ট দেয়, ঠিক আছে, বা ট্রাইব্যুনাল যে জাজমেন্ট দিবে তাদেরকে বেসিক্যালি সেই জাজমেন্টটাকে অ্যাওয়ার্ড বলা হয়, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবে, এই অ্যাওয়ার্ড মানে প্রাইজ না, ঠিক আছে। অ্যান্ড বাইন্ডিং, অ্যান্ড ইট ইজ বাইন্ডিং, যে অ্যাওয়ার্ডটা দিবে সেটা কি থাকবে, বাইন্ডিং থাকবে। যদি আরবিট্রেটরের কথা বলি, যে আরবিট্রেটর গিভস অ্যাওয়ার্ড, সেখানে আরবিট্রেটরে দেখবো আমরা আরবিট্রেশন কাউন্সিল অফ ইন্ডিয়া রয়েছে, সেখানে অনেকজন আরবিট্রেটর থাকবে যারা মিলে কেসটাকে নিষ্পত্তি করবে। ওকে, জাস্ট এই নর্মালি এইটুকুটা মনে রাখলেই চলবে। আমাদের দ্রুত কেস নিষ্পত্তির জন্য আরেকটা আমাদের কি রয়েছে, কোর্ট রয়েছে, সেটাকে বলা হয় লোক আদালত, ঠিক আছে। লোক আদালত, এখানে কোর্টের প্রসিডিং যেভাবে চলে ফর্মালিটি, সেটা মেনটেন করা হয় না। এটা আরো একদম ইজি উপায় রয়েছে, সেটা কি, এখানে কত নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা অ্যাড করা হয় সেটা মাথায় রাখবে, যে 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেটা কত সালে হয়েছিল, 1976। তোমরা দেখতেই পাচ্ছ যে কতগুলো অ্যামেন্ডমেন্ট, 42nd মানে কতগুলো জিনিস 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আমাদের কনস্টিটিউশনে অ্যাড করা হয়, সেই জন্য এটাকে কিন্তু মিনি কনস্টিটিউশনও বলা হয়, তাই না। এটাকে কিন্তু কি বলা হয়, মিনি কনস্টিটিউশনও বলা হয়, এই জিনিসটা মাথায় রাখবে। কনস্টিটিউশন, এবার আর্টিকেল, আমাদের যে ডিপিএসপি রয়েছে সেটার মধ্যেই তোমরা দেখেছো যে 39A রয়েছে, তাই না। সেখানের মধ্যে কি রয়েছে, যে ফ্রি লিগাল এইড টু দ্য পোর, যে পোরদের জন্য ফ্রি লিগাল এইড এর ব্যবস্থা করা। এই জন্যই বেসিক্যালি পরবর্তীকালে আমরা দেখবো যে আমাদের লোক আদালত তৈরি করা হয়, যে লোক আদালত আর এস্টাবলিশ বাই দ্য লিগাল সার্ভিসেস অ্যাক্ট 1987। এই জিনিসটা মাথায় রাখবে, যে লোক আদালত কার মাধ্যমে অ্যাড করা হয়, ঠিক আছে। এই 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু লোক আদালত তৈরি করা হয়নি। এর মধ্যে আমরা দেখবো যে ফ্রি লিগাল এইড টু দ্য পোর এর কথা বলা হয়, যেটা ডিপিএসপির পার্ট, হ্যাঁ। কিন্তু একটা অ্যাক্টের মাধ্যমে আমাদের লোক আদালত তৈরি করা হয়, সেটা হচ্ছে কি, যে লিগাল সার্ভিসেস অ্যাক্ট। এবার ফাংশনগুলো যদি বলি, লোক আদালতের ফাংশন কি, যে স্প্রেড লিগাল অ্যাওয়ারনেস স্প্রেড করা জনগণের মধ্যে, আর কি ইমপ্লিমেন্টেড দ্য ফ্রি লিগাল এইড স্কিম, ফ্রি লিগাল এইড স্কিমটাকে কি করা, ইমপ্লিমেন্ট করা। এর বেনিফিটস কে কে পাবে, যাদের লো ইনকাম রয়েছে, মহিলা রয়েছে, চিলড্রেন রয়েছে, এসসি এসটি রয়েছে, যা ভিকটিম অফ দ্য ভায়োলেন্স রয়েছে, তারা এর সুবিধা পাবে। এবার কোন কোন লেভেল আমাদের লোক আদালত তৈরি হবে, একটা ন্যাশনাল লেভেলে লোক আদালত তৈরি হবে, আমাদের স্টেট লেভেলেও তৈরি হবে, আমাদের ডিস্ট্রিক্ট লেভেলেও তৈরি হবে, এবং তালুকা লেভেলেও, তালুকা মানে হচ্ছে আমাদের ব্লক, ঠিক আছে, ব্লক লেভেলেও কিন্তু তৈরি হবে কি, লোক আদালত। ওকে, সো হ্যাঁ, এখানেই আমাদের যে জুডিশিয়ারি অফ ইন্ডিয়া সেটা কিন্তু এন্ড হচ্ছে। বলো, জুডিশিয়ারি অফ ইন্ডিয়া থেকে কোনো ডাউট? আমরা সুপ্রিম কোর্ট দেখলাম, হাইকোর্ট দেখলাম, সাবঅর্ডিনেট কোর্ট দেখলাম, বিভিন্ন প্রকারের ট্রাইব্যুনাল দেখলাম, তারপর এডিআর দেখলাম, অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, তাই না।
সেটা দেখলাম। তারপরে আমরা কি দেখলাম, যে আমাদের লোকাল বডিজ দেখলাম, এডিআর অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, সেটা দেখলাম, তাই না? এবার আমরা শুরু করব আমাদের কি নেক্সট পার্ট, সেটা হচ্ছে লোকাল বডিজ। আমাদের যে লোকাল বডিজ, এটার সাথে সবাই তোমরা অবগত, তাই না? যারা গ্রামগঞ্জেই থাকো বা শহরেও থাকো না কেন, গ্রামে আমরা দেখব কি, যা পঞ্চায়েত সমিতি রয়েছে, গ্রাম পঞ্চায়েত রয়েছে, আর শহরের ক্ষেত্রে আমরা কি দেখবো, যে মিউনিসিপ্যালিটি রয়েছে। বেসিক্যালি আর্টিকেল, যখন আমরা ডিপিএসপি পড়ছিলাম সেখানে আমরা কি দেখেছিলাম, যে আর্টিকেল 40 সেখানে কি মেনশন ছিল, যে ফরমেশন অফ দ্য পঞ্চায়েত, তাই না? পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন ফরমেশনের কথা বলা হয়। এটা বেসিক্যালি আমাদের যে গান্ধীয়ান প্রিন্সিপাল রয়েছে তার মধ্যে একটা, যে গান্ধীজি আমাদের কি বলেছিল, যে গ্রাম স্বরাজ তৈরি করার কথা বলেছিল, যে গ্রামগুলো কি হবে, সেলফ সাফিসিয়েন্ট হবে, তাই না? তো এই জিনিসটাই বেসিক্যালি পরবর্তীকালে আমাদের ইমপ্লিমেন্ট করা হয়। এর মাধ্যমে কি কি করা হয়, যে পাওয়ার শেয়ারিং। যদি পাওয়ার শেয়ারিং এর কথা বলি, আমরা দুই প্রকারের পাওয়ার শেয়ারিং এর কথা বলি, ঠিক আছে? যেটা ফেডারেলিজমের মধ্যে আমরা দেখবো, যে একটা হচ্ছে কি ভার্টিক্যাল, একটা হচ্ছে হরাইজন্টাল। যদি ভার্টিক্যাল পাওয়ার শেয়ারিং এর কথা বলি, সব থেকে উপরে কি রয়েছে, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, তার নিচে রয়েছে স্টেট গভর্নমেন্ট, তার নিচে রয়েছে কি, আমাদের লোকাল গভর্নমেন্ট, তাই না? এইভাবে পাওয়ার শেয়ারিং কিন্তু আমাদের রয়েছে। ঠিক একইভাবে যদি হরাইজন্টাল পাওয়ার শেয়ারিং বলি, যেমন একদিকে লেজিসলেচার, এক্সিকিউটিভ আর জুডিশিয়ারি, তাই না? এগুলো কিন্তু অলরেডি আমরা দেখেছি। চলো আর কি কি রয়েছে এর মধ্যে সেটা দেখে নিই। বিভিন্ন কমিটি তাদের বিভিন্ন রায় দিয়েছিল যে লোকাল সেলফ গভর্নমেন্ট তৈরি করা যাবে না, কারণ এটা কি, এটা একটা ডিপিএসপি পার্ট ছিল, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এগুলো হচ্ছে কি নির্দেশমূলক নীতি, তাই না? এগুলো ইমপ্লিমেন্ট করতে গেলে কি করতে হয়, সেটার জন্য অ্যাক্ট নিয়ে আসতে হয়, সেটার জন্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হয়। যেমন আমাদের আর্টিকেল 21 এর মধ্যে কি রয়েছে, যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু দ্য চিলড্রেন বিটুইন দ্য এজ গ্রুপ অফ 6 to 14 ইয়ার্স, তাই না? এবার প্রিভিয়াসলি কিন্তু এটা আমাদের আর্টিকেল 45 অর্থাৎ ডিপিএসপি পার্ট ছিল, কিন্তু সেটা যখন আমাদের ফান্ডামেন্টাল রাইট বানানো হলো, তখন কিন্তু একটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বানানো হলো, তাই না? কত নম্বর অ্যামেন্ডমেন্ট বলে দাও তো, কত সালে সেটা হয়েছিল? সেইভাবেই আমাদের ডিপিএসপির মধ্যে যে সমস্ত পার্টগুলো রয়েছে, সেটাকে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, সেটার জন্য কি প্রয়োজন, আমাদের কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের প্রয়োজন। এবং কোনো একটা বিষয় ইমপ্লিমেন্ট করা হবে না, তার জন্য আমরা দেখবো যে গভর্নমেন্ট বিভিন্ন রকম কমিটি অ্যাপয়েন্ট করে এবং তাদের কাছ থেকে কি নেয়, সালাহ মাসওয়ারা নেয়, তাই না? তাদের কাছ থেকে তাদের রায় নেয়, যে এটা করা ঠিক হবে না, এটা কিভাবে করলে ঠিক হবে। সেই অনুযায়ী ফার্স্টলি আমরা একটা কমিটি দেখবো, সেটার নাম হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি, যেটা 1957 তৈরি হয়। এই বলবন্ত রায় মেহতা কমিটি কি বলেছিল, যে 3 tier গভর্নমেন্ট, 3 tier লোকাল সেলফ গভর্নমেন্টের কথা বলেছিল। তারপরে আমরা দেখবো আসাক মেহতা কমিটি, ঠিক আছে? এটা মানে 2 tier লোকাল সেলফ গভর্নমেন্টের কথা বলেছিল। তারপর এলএম সিকভি কমিটি বলেছিল যে লোকাল সেলফ গভর্নমেন্টে যারা ব্যক্তি থাকবেন, যারা রুল করবেন, যারা মেম্বার হবে, তাদের ইলেকশনটা কি হবে, ফ্রি ইলেকশন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কথা বলেছিল। তারপর ফাইনালি আমরা গাডগিল কমিটি দেখব, যে 5 ইয়ার্স টেনিওর, যে লোকাল সেলফ যারা সেখানে মেম্বার হবে তাদের টেনিওর যাতে 5 বছরের হয়। এখান থেকে একটা কোশ্চিন আসে, যে সর্বপ্রথম লোকাল সেলফ গভর্নমেন্ট ইন্ডিয়াতে কোথায় তৈরি হয়েছিল? তো নাগৌর ডিস্ট্রিক্ট অফ দ্য রাজস্থান, এটা মাথায় রাখবে, যে বিকাম দ্য ফার্স্ট ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া টু এস্টাবলিশ দ্য পঞ্চায়েতি রাজ, ঠিক আছে? যে 2 অক্টোবর 1959, 2 অক্টোবর কেন, কারণ গান্ধীজির বার্থডে, সেই অনুযায়ী। এবার যে আমাদের লোকাল সেলফ গভর্নমেন্ট, এটাকে আমরা দুটো পার্ট পাবো, একটা হচ্ছে রুরাল আমাদের লোকাল সেলফ গভর্নমেন্ট, একটা হচ্ছে আরবান। যদি রুরালের কথা বলি, সব থেকে উপরে রয়েছে কি, আমাদের জেলা পরিষদ, তারপরে রয়েছে পঞ্চায়েত সমিতি, তারপরে আমাদের কি রয়েছে, গ্রাম পঞ্চায়েত। ঠিক একইভাবে যদি আরবানের কথা বলি, কিন্তু আরবানের এটা পার্ট না, ঠিক আছে? আরবানের এটা পার্ট না। যেমন এটা হচ্ছে ইন্টিগ্রেটেড, তিনটা হচ্ছে ইন্টিগ্রেটেড, কিন্তু যদি আরবানের কথা বলি, সেখানে যে কোনো হয়তো এটা পাবো, অর অর হয়তো এটা, কোথাও মিউনিসিপ্যাল কর্পোরেশন পাবো, সব থেকে বড় শহর, যেগুলো বড় বড় শহর রয়েছে, ঠিক আছে, সেখানে মিউনিসিপ্যাল কর্পোরেশন পাবো, মিউনিসিপ্যাল কাউন্সিল ছোট শহরগুলোতে পাবো, আর তার থেকেও ছোট শহর সেগুলোতে আমরা কি পাবো, নগর পঞ্চায়েত পাবো, ঠিক আছে? কোথায় কি ধরনের কি পাবো, সেগুলো আমরা একটু পরেই দেখছি। এবার আমাদের যে 3 tier লোকাল পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন, 3 tier কেন বলা হয় পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন, কারণ এটা কি, এটা হচ্ছে ফার্স্ট টিয়ার, সেকেন্ড টিয়ার অ্যান্ড থার্ড টিয়ার, ঠিক আছে? সেই জন্য এটাকে 3 tier বলা হয়, আর এটা কিন্তু 3 tier না, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবো, যে কোথাও কোনো শহরের নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কাউন্সিল, কোথাও মিউনিসিপ্যাল কর্পোরেশন পাবো, ঠিক আছে? কিন্তু গ্রামাঞ্চলে এই 3 tier, আমরা রুরালে 3 tier লোকাল সেলফ গভর্নমেন্ট পাবো, সেই জন্য এটাকে 3 tier পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন বলা হয়। এখান থেকে এই যে ইনফরমেশনটা, এটা এই ইনফরমেশনগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে, যে এটা 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 এর মাধ্যমে অ্যাড করা হয়। এটা কত নম্বর পার্টে রয়েছে, পার্ট 9 এর মধ্যে রয়েছে।
কত নাম্বার শিডিউলের মধ্যে রয়েছে, এটা শিডিউল 11 এর মধ্যে রয়েছে। কত নাম্বার আর্টিকেলের মধ্যে রয়েছে, যে আর্টিকেল 243 টু 243 ও, এটা ও, ঠিক আছে, 243 টু 243 ও, এটা জিরো না, ঠিক আছে, 243 টু 240 ওর পর্যন্ত রয়েছে। এখানে বেসিক্যালি আমরা যখন শিডিউল 11 দেখবো, সেই শিডিউল 11-এ 29 সাবজেক্ট বেসিক্যালি মেনশন রয়েছে। 29 সাবজেক্ট মানে কি, যে এই 29টা সাবজেক্টে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনের যে বডিগুলো রয়েছে, 3 টিয়ার গভর্নমেন্ট, তারা কি করবে, কাজ করবে, ঠিক আছে। চলো এবার বাকি জিনিসগুলো দেখে নিই। যেখানে এই স্লাইডগুলো ভালো মতো মনে রাখবে, যে এজ ক্রাইটেরিয়া কত, যে একজন মেম্বার হতে গেলে সেটা যে কোনো লেভেলেই হোক না কেন 21 বছর, সর্বনিম্ন বয়সসীমা 21 বছর প্রয়োজন। তাদের টেনিওর কত হবে, 5 বছর টেনিওর হবে। রিজার্ভেশনের কথা যদি বলা হয়, সেখানে 1/3 or 33% রিজার্ভ ফর দ্য উমেন ইন ইচ টিয়ার, প্রত্যেকটা টিয়ারে 33% সিট উমেনদের জন্য রিজার্ভ রয়েছে, সেটা মাথায় রাখবে। এখানে ইলেকশন, যে ইলেকশন রয়েছে সেই ইলেকশনটা কে প্রোভাইড করে থাকে, বাই দ্য স্টেট ইলেকশন কমিশন, বাই দ্য স্টেট ইলেকশন কমিশন। এই জিনিসগুলো মাথায় রাখবে, যে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন তার ইলেকশনটা কে করিয়ে থাকে, আমাদের স্টেট ইলেকশন কমিশন, ঠিক আছে। দ্য স্টেট উইথ লেস দেন 2 মিলিয়ন পপুলেশন মে অর মে নট ক্রিয়েট দ্য ইন্টারমিডিয়েট লেভেল পঞ্চায়েত অর দ্য পঞ্চায়েত সমিতি। বেসিক্যালি আমাদের 3 টিয়ার লোকাল সেলফ গভর্নমেন্ট রয়েছে, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি অ্যান্ড দ্য কি গ্রাম পঞ্চায়েত, তাই না। সো যেখানে 2 মিলিয়নের কম পপুলেশন রয়েছে, মানে 20 লক্ষের কম পপুলেশন যে স্টেটে রয়েছে, সেখানে যে ইন্টারমিডিয়েট লেভেলটা, মানে এই যে পঞ্চায়েত সমিতি, সেটা তৈরি নাও করা যেতে পারে, ঠিক আছে। এটাই বেসিক্যালি বলা হয়। এবার এদের ফাংশন কি, যে 29টা সাবজেক্ট বললাম, তার মধ্যে এগুলো সবগুলো রয়েছে, যে কি এগ্রিকালচার বিষয়ে ল তৈরি করা, মানে এগ্রিকালচার নিয়ে কাজ করানো, ঠিক আছে। এগ্রিকালচার নিয়ে কি করবে তারা, যে তাদের ইরিগেশনের ব্যবস্থা করে দেওয়া, এনিম্যাল হাজবেন্ডারি নিয়ে কাজ করা, ইরিগেশন করা, হেলথ কেয়ার ব্যবস্থা করা, প্রপার এডুকেশন, ড্রিঙ্কিং ওয়াটার, স্যানিটেশন, রোডস, ইলেকট্রিসিটি, হাউজিং, এই সমস্ত বিষয়ে আমাদের পঞ্চায়েত কিন্তু কি করে থাকে, কাজ করে থাকে। তাহলে এতগুলো যখন কাজ করছে, তাহলে তাদের ফান্ডসের প্রয়োজন। এই ফান্ডস তারা পাবে কোথা থেকে, এই নিচের জায়গাগুলো থেকে তারা ফান্ডস পাবে। বেসিক্যালি 3 জায়গা থেকে তারা ফান্ডস পেয়ে থাকে। কোথায়, একটা কি ট্যাক্স কালেক্টেড বাই দ্য পঞ্চায়েত, পঞ্চায়েতে কিছু কি করে, ট্যাক্স কালেকশন করে, ঠিক আছে, সেখান থেকে ফার্স্টলি তারা তাদের ফান্ড রেজ করে। আর কোথা থেকে, ট্যাক্সেস অ্যাসাইন টু দ্য পঞ্চায়েত বাই দ্য সেন্টার অর দ্য স্টেট গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট কি করে, তাদেরকে কিছু ফান্ড অ্যালোকেট করে কাজ করার জন্য, ঠিক আছে, সেখান থেকে তারা ফান্ড রেজ করে। আর কি, গ্রান্টস এবং এইডস, অনেক সময় সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট কি করে, কোনো একটা পার্টিকুলার বিষয়ে কিছু গ্রান্ট দেয়, কিছু এড দেয়, যে কোনো একটা স্কিম রান করার জন্য। যেমন আমাদের প্রিভিয়াসলি মনরেগা করা হতো, তাই না, সেটার নাম চেঞ্জ করে ভিভি গ্রাম করে দেওয়া হয়েছে। তাহলে সেখানে যখন কাজগুলো হবে, তাহলে সেটার জন্য গভর্নমেন্ট সেই স্কিমটা ইমপ্লিমেন্ট করার জন্য তো ফান্ড দিবে, তাই না। তাহলে সেই বিষয়টা এখানে রয়েছে। এবার নেক্সট যদি বলি কি রয়েছে, এখানে একটা টার্ম পাবো, যে গ্রাম সভা। এই জিনিসটা মাথায় রাখবে, যে গ্রাম সভা থেকে কোশ্চেন আসে, যে গ্রাম সভা বেসিক্যালি কি, যে ইট ইজ আ গ্রুপ অফ অল দ্য রেজিস্টার্ড ইলেক্টর অফ আ ভিলেজ ইন দ্য পঞ্চায়েত। রেজিস্টার ইলেক্টর, এই জিনিসটা মাথায় রাখবে, যে রেজিস্টার ইলেক্টর। এবার রেজিস্টার ইলেক্টর কারা, যাদের 18+ এজ হয়ে গেছে এবং যাদের ভোটার লিস্টে নাম রয়েছে, তারাই হচ্ছে রেজিস্টার্ড ইলেক্টর, এবং তাদেরকে নিয়েই কি তৈরি হয়, গ্রাম সভা। এবং গ্রাম সভা হচ্ছে আমাদের লোকাল সেলফ গভর্নমেন্টের কি ব্যাকবোন। এবং কেন, কারণ এদের মাধ্যমে গ্রাম সভা এখন তো অনেকটা ইমপ্লিমেন্ট কম হয়ে গেছে। আগে গ্রাম সভা কি করতো, যে গ্রাম সভায় আলোচনা করা হতো যে কোন বিষয়, এই গ্রামে কি কি প্রয়োজন রয়েছে না প্রয়োজন রয়েছে, কোন কোন স্কিমটা ইমপ্লিমেন্ট করা হবে, কাকে কি বেনিফিটস দেওয়া হবে, এগুলো সবকিছু ডিসিশন গ্রাম সভাতেই নেওয়া হতো বেসিক্যালি, ঠিক আছে। তারপর রয়েছে যে এমপি অ্যান্ড এমএলএ ক্যান পার্টিসিপেট ইন দ্য ইন্টারমিডিয়েট অ্যান্ড দ্য ডিস্ট্রিক্ট লেভেল পঞ্চায়েত অ্যান্ড অলসো হ্যাভ দ্য ভোটিং রাইটস। বেসিক্যালি যে সেখানে তাদের মিটিংগুলো হয় ইন্টারমিডিয়েট এবং ডিস্ট্রিক্ট লেভেলে, সেই পার্টিকুলার রিজনে যে এমপি এবং এমএলএ রয়েছে, তারা সেখানে পার্টিসিপেট করতে পারে, ঠিক আছে। এখানে জিপি, দ্যাট মিনস গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতের যিনি হেড, তাকে কি বলা হয়, প্রধান বলা হয়। পঞ্চায়েত সমিতির যে হেড, তাকে কি বলা হয়, সভাপতি বলা হয়, ঠিক আছে। আর জেলা পরিষদের যে হেড, তাকে সভাধিপতি বলা হয়। এই তিনটা কাকে কি বলা হয়, এখান থেকে কোশ্চেন আসে, এই জিনিসটা মাথায় রাখবে। চলো নেক্সট এবার কি, যে এখানে একটা এক্সেপশন দেখবো অফ দ্য পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনে। কি এক্সেপশন, ওয়ার দ্য প্রভিশন অফ দ্য পার্ট 9 ডু নট অ্যাপ্লাই, মানে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনের যে প্রভিশন গুলো কিছু কিছু জায়গা এমন রয়েছে যেখানে অ্যাপ্লাই হয় না। সেগুলো কি, আমাদের যে 5th এবং 6th শিডিউল এরিয়াস রয়েছে, সেখানে অ্যাপ্লাই হয় না।
ফিফথ এবং সিক্স শিডিউল এরিয়াস সম্পর্কে জানার জন্য তোমাদেরকে কাইন্ডলি বলবো আর একটু ওয়েট করতে হবে, আর ম্যাক্সিমাম 10-15 মিনিট, তারপরেই সেটা সম্পর্কে আলোচনা করব। দ্য স্টেট অফ দ্য নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়া, এই সমস্ত জায়গায় অ্যাপ্লাই হবে না। দ্য হিল ডিস্ট্রিক্ট অফ দ্য মণিপুর অ্যান্ড দ্য এরিয়াস আন্ডার দ্য গোর্খা হিল কাউন্সিল ইন দ্য দার্জিলিং ডিস্ট্রিক্ট ইন দ্য ওয়েস্ট বেঙ্গল, এখানে বেসিক্যালি আমাদের যে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনের যে নর্মসগুলো সেগুলো কিন্তু লাগু হয় না। ঠিক আছে, এবার আসি আমরা লোকাল সেলফ গভর্নমেন্টের মধ্যে দুটো পার্ট দেখলাম, একটা দেখলাম রুরাল হয়ে গেল, এবার দেখবো কি আরবান। ঠিক আছে, আরবানের মধ্যে পার্টগুলো দেখি এবার। সেটা সম্পর্কে মানে লোকাল সেলফ গভর্নমেন্ট সম্পর্কে যতটুকু আমি বলে দিলাম ততটুকু এনাফ, এর থেকে বেশি ডিটেলস তোমাদের পড়ার দরকার নেই এবং জানারও দরকার নেই এই মুহূর্তে, কারণ ক্লাসে অলরেডি আমি আরো ডিটেলস যদিও বলেছিলাম, কিন্তু এই মুহূর্তে এক্সাম কাছে আসছে আর বেশি ডিটেলস তোমাদের প্রয়োজন নেই, কারণ তার বাইরে কোশ্চেন আসবে না। ঠিক আছে, আরবান লোকাল বডিসের কথা যদি বলি তাহলে এখানেও এই চারটাও ইম্পর্টেন্ট, যে কি যে 70, এটা 74, আগেরটা 73, তাই না? এটা পার্ট 9A, ওটা পার্ট 9A ছিল। ঠিক আছে, শুধু 9 ছিল, এটা 9A, ওটা শিডিউল 11, এটা শিডিউল 12, ওখানে আর্টিকেল 243 থেকে 243 ও পর্যন্ত ছিল, ও এর পরে কি আছে পি, সেই জন্যই পি থেকে এটা স্টার্ট হচ্ছে এবং জেড জি পর্যন্ত রয়েছে। ঠিক আছে, সেটা মাথায় রাখবো। আর এখানে 18 সাবজেক্ট রয়েছে, এই 18 সাবজেক্ট বেসিক্যালি শিডিউল 12 এর মধ্যে রয়েছে। ঠিক আছে, নেক্সট যদি বলি তাদের এজ কত, এজ 21 বছর, টেনিওর 5 বছর, দ্য 1/3 রিজার্ভ ফর দ্য ওমেন ইন ইচ ক্যাটাগরি সেম। আর ইলেকশন কাদের মাধ্যমে হয়, ইলেকশন আমাদের যে স্টেট ইলেকশন কমিশন তার মাধ্যমে হবে। ফাংশন কি, যে সেম অ্যাজ দ্য পিআরআই, পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনের যে 3 টিয়ার পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনের যা কাজ, সেম কাজ হচ্ছে মিউনিসিপ্যালিটি, কিন্তু এটা কোথায়, আমাদের সিটিতে। সিটি মানে হচ্ছে কোথায়, আরবানে, আরবান এরিয়ায় এদের কাজ সেম। ঠিক আছে, ফান্ড কোথা থেকে, সেম যেমন আমাদের পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন যে জায়গাগুলো থেকে ফান্ড পায় তাদেরও সেম। এক্সেপশন এটারও সেম, যেমন আগেরটাতে এক্সেপশন দেখলাম, এদেরও এক্সেপশন গুলো সেম রয়েছে। ঠিক আছে, সেই জন্যই আর বেশি পড়ার দরকার নেই। এখান থেকে ওয়ার্ড কমিটিটা মাথায় রাখবে, ওখানে যেমন আমরা দেখলাম কি এখানে দেখেছিলাম গ্রাম সভা। ঠিক আছে, এখানে দেখবো কি শহরের ক্ষেত্রে দেখবো কি যে ওয়ার্ড কমিটি। ওয়ার্ড কমিটি কি তাহলে, যে ফাংশন সেম অ্যাজ দ্য গ্রাম সভা, গ্রাম সভা যেই কাজটা করে ওয়ার্ড কমিটি সেম কাজ করে, বাট নমিনেটেড, জাস্ট আ মিনিট। দেখো এখানে কি বলেছে ওয়ার্ড কমিটি, সো ফাংশন কি, আমাদের গ্রাম সভার যা কাজ ওয়ার্ড কমিটি সেম কাজ, বাট নমিনেটেড মেম্বার এমপি এমএলএ ক্যান অলসো পার্টিসিপেট। এখানে নমিনেটেড মেম্বার মানে কি এমপি এমএলএ, ঠিক একইভাবে আমরা যেমন দেখলাম যে আমাদের ইন্টারমিডিয়েট লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেলে সেখানকার লোকাল যারা এমপি বা এমএলএ রয়েছে সেখানকার মিটিংয়ে প্রসিডিংয়ে পার্টিসিপেট করতে পারে, তারা ভোট করতে পারে, ঠিক একইভাবে ওয়ার্ড কমিটির ক্ষেত্রেও সেম। ইট ইজ ফর্মড where the population is more than 3 লাখ, যেখানে পপুলেশন 3 লাখ রয়েছে যেই মিউনিসিপ্যাল কাউন্সিল বা কর্পোরেশনে, সেখানেই কিন্তু ওয়ার্ড কমিটি ফর্ম হয়। ঠিক আছে, এবার মিউনিসিপ্যাল যে কর্পোরেশন তার যে হেড তাকে কি বলা হয়, মিউনিসিপ্যাল যে কর্পোরেশন তার হেডকে কি বলা হয়, মেয়র বলা হয়। মিউনিসিপ্যাল যে কাউন্সিল তার হেডকে কি বলা হয়, চেয়ারপারসন বলা হয়, অর্থাৎ চেয়ারম্যান অর দ্য প্রেসিডেন্ট, এই তিনটেই বলা হয় মিউনিসিপ্যাল কাউন্সিলের হেডকে। আর যে নগর পঞ্চায়েত তারও হেডকে কিন্তু হয়তো চেয়ারপারসন বলা হয়, চেয়ারম্যান অথবা প্রেসিডেন্ট বলা হয়, কিন্তু মিউনিসিপ্যাল যে কর্পোরেশন তার হেডকে মেয়র বলা হয়, এই জিনিসটা মাথায় রাখবে। এখানেই আমাদের যে লোকাল সেলফ গভর্নমেন্ট সেই পার্টটুকু এন্ড হচ্ছে। ঠিক আছে, তোমাদের কোশ্চেন তোমরা ক্লাস 12-এ মেবি পড়েছো যে আমাদের পশ্চিমবঙ্গে কতগুলো কি রয়েছে, মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে। ঠিক আছে, মিউনিসিপ্যাল কর্পোরেশন ইন ওয়েস্ট বেঙ্গল কতগুলো রয়েছে সেটা তোমরা সার্চ করে দেখবে। আর সব থেকে বড় আমাদের কি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, সেই জিনিসটা মাথায় রাখবে। সেখানে মেবি 114 কি রয়েছে ওয়ার্ড রয়েছে, এতগুলোই কি জানি, আমি ভুলে গেছি, অনেকদিন আগে পড়েছি, তোমরা একবার গুগল সার্চ করে এটা দেখে নিও। ঠিক আছে, ওকে, এবার আমরা দেখবো যে আমাদের কিছু কনস্টিটিউশনাল বডিজ রয়েছে।
কিছু নন কনস্টিটিউশনাল বডিজ রয়েছে, সেই ডিফারেন্সিয়েশনটা বুঝতে হবে যে কনস্টিটিউশনাল মানে কি। আমি যখন ফান্ডামেন্টাল রাইট পড়িয়েছিলাম তো বলেছিলাম কনস্টিটিউশনাল মানে যেই জিনিসটা অলরেডি কনস্টিটিউশনের মধ্যে মেনশন রয়েছে। তাহলে কনস্টিটিউশনাল বডিজ মানে যেই বডিজটা সম্পর্কে কনস্টিটিউশনে কোনো একটা আর্টিকেল রয়েছে, কোনো একটা পার্টে সেটা মেনশন রয়েছে, সেটা কনস্টিটিউশনাল বডিজ। তাহলে ফার্স্ট যে কনস্টিটিউশনাল বডিজ সেটা কি পেলাম আমরা, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, যেখানেই আমরা আর্টিকেল 147 এ সুপ্রিম কোর্ট শেষ করেছিলাম, তারপরে তিনটা যে আর্টিকেল 148 থেকে 151 পর্যন্ত যে আর্টিকেলগুলো সেটাকে কি বলা হয়, সেগুলো বেসিক্যালি আমাদের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সম্পর্কে রয়েছে। তাহলে তোমাদের কোশ্চেন এইভাবে চলে আসবে যে ফার্স্ট আমাদের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কে ছিলেন, এখন বর্তমানে আমাদের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কে, এগুলো স্ট্র্যাটেজিকের কোশ্চেন, এগুলো দেখে নেবে। তারপর কি এনাকে কে অ্যাপয়েন্ট করে আমাদের প্রেসিডেন্ট, এবং ওথও কে প্রদান করে প্রেসিডেন্ট। রিটায়ারমেন্ট এজ যদি বলি তাহলে 65 ইয়ার্স অর 6 ইয়ার্স, যখন তাকে অ্যাপয়েন্ট করা হলো তখন যদি তার বয়স সাপোজ আমি ধরে নিলাম 60, তাই না, তাহলে তার রিটায়ারমেন্ট এজ 65, তাহলে 65এই কিন্তু সে রিটায়ার করবে। সাপোজ কেউ একজন ব্যক্তি 55 বছর বয়সে কিন্তু অ্যাপয়েন্ট হলো অ্যাজ এ ক্যাক, ঠিক আছে, তাহলে তার যেহেতু 6 বছর ম্যাক্সিমাম টেনিওর, তাহলে সে 61 বছর বয়সে সেখান থেকে রিটায়ার করবে। মানে হয়তো 65 অর 6 ইয়ার যেটা আগে কমপ্লিট হয়ে যাবে সেই অনুযায়ী তাকে রিটায়ার করতে হবে, ঠিক আছে। এবার যদি রিমুভাল বলি, রিমুভাল কিভাবে, সেম অ্যাজ দ্য সুপ্রিম কোর্ট জাজ। সুপ্রিম কোর্ট জাজদেরকে যেভাবে রিমুভ করা হয়, ক্যাককে ঠিক সেম ভাবে রিমুভ করা হয়, এবং তারা নট এলিজিবল ফর দ্য রিঅ্যাপয়েন্টমেন্ট, তাদেরকে আবার পুনরায় কিন্তু রিঅ্যাপয়েন্ট করা যাবে না, অর্থাৎ একবারই তারা অ্যাপয়েন্ট হতে পারবে, ঠিক আছে। ক্যাক সাবমিট ইটস রিপোর্ট টু দ্য প্রেসিডেন্ট। এবার ক্যাক বেসিক্যালি, ক্যাকের নর্মালি কাজ কি, যে আমাদের যতগুলো গভর্নমেন্ট ডিপার্টমেন্ট রয়েছে, পাশাপাশি গভর্নমেন্ট পিএসইউ রয়েছে, আমাদের সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক স্টেট গভর্নমেন্ট, তাদের সমস্ত কিছু বিষয়ে সেগুলো কি করার, মানে কোথায় কোন খাতে কত টাকা ব্যয় হয়েছে এবং সেটা প্রপার ওয়েতে হয়েছে না সেটা নিয়ে রিপোর্ট তৈরি করে, এবং সেই রিপোর্টটা কি করবে ক্যাক, পার্লামেন্টে পেশ করবে। বেসিক্যালি সেটা প্রেসিডেন্ট পেশ করবে, এবং প্রেসিডেন্ট যদি স্টেটের সেন্টারের ক্ষেত্রে হয় তাহলে প্রেসিডেন্ট, স্টেটের ক্ষেত্রে হলে গভর্নরের কাছে, এবং তারা কি করবে সেন্টার এবং স্টেট রেসপেক্টিভলি, এবং কেগের রিপোর্ট প্রেসিডেন্ট এবং গভর্নর পার্লামেন্টে পেশ করবে, ঠিক আছে। প্রেসিডেন্ট পার্লামেন্টে পেশ করবে, আর গভর্নর কোথায়, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে অর্থাৎ বিধানসভাতে পেশ করবে, ঠিক আছে। এবং এই পার্লামেন্টের পরে এটা কোথায় যাবে, পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে। পাবলিক অ্যাকাউন্টস কমিটির বেসিক্যালি হেড কে করেন, বেসিক্যালি হেড হন আমাদের যিনি অপোজিশন লিডার, ঠিক আছে। হেডেড বাই অপোজিশন লিডার, এই জিনিসটা মাথায় রাখবো যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি হেডেড বাই অপোজিশন লিডার, ঠিক আছে। সেই জন্যই গভর্নমেন্ট যদি কোথাও কোনো কারাপশন করে তাহলে কি কি হয়, এটা কিন্তু অপোজিশন লিডারের কাছে চলে আসবে এবং সেটা নিয়ে ধরা পড়ে যাবে, সেই জন্য এই প্রসেসটা করা, কিন্তু আলটিমেটলি সেটা ফলো হয় না, সেটা তোমরা ভালোই জানো। নেক্সট আমরা কনস্টিটিউশনাল একটা বডিজ দেখবো, সেটা হচ্ছে ফাইন্যান্স কমিশন। কত নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে সেটা মাথায় রাখবো, আর্টিকেল 280 মধ্যে রয়েছে, 280 নাম্বার। ফাইন্যান্স কমিশনের মেন কাজ কি, আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে অলরেডি বলেছিলাম যে আমাদের সেন্টার এবং স্টেটের মধ্যে দুভাবে ট্যাক্স ডিভিশন করা যায়, সেন্টার কত পার্সেন্ট ট্যাক্স পাবে এবং স্টেট কত পার্সেন্ট ট্যাক্স পাবে, এবং অ্যামং দ্য স্টেট অলসো, এবং আমাদের বিভিন্ন যে স্টেট রয়েছে তাদের মধ্যে কোন স্টেট কতটা ট্যাক্স পাবে সেটারও রেভলিউশন করা। এটা প্রত্যেক 5 বছর অন্তর অন্তর বডিটা কনস্টিটিউট হয়। দ্য প্রেসিডেন্ট কনস্টিটিউট ফাইন্যান্স কমিশন ইন এভরি 5 ইয়ার্স, আর রিকমেন্ডেশন আর নট বাইন্ডিং, তারা যে রিকমেন্ডেশন দিবে তার সেটা বাইন্ডিং না টু দ্য প্রেসিডেন্ট, ঠিক আছে। এখানে একজন চেয়ারম্যান থাকে আর 4 জন আদার্স মেম্বার থাকে। ট্যাক্স ডিস্ট্রিবিউশন বিটুইন দ্য সেন্টার অ্যান্ড স্টেট অ্যান্ড অ্যামং দ্য স্টেট অলসো, এটা হচ্ছে বেসিক্যালি ফাইন্যান্স কমিশনের কাজ। ওকে, এবার আমরা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বডি আমাদের, সেটা হচ্ছে কি ইলেকশন। সো ইলেকশন অ্যান্ড ইলেকশন কমিশন সম্পর্কে দেখব। তো ইলেকশন সম্পর্কে আর্টিকেল 324 to 329 এর মধ্যে বেসিক্যালি মেনশন রয়েছে। এটা কত নম্বর পার্টের মধ্যে মেনশন রয়েছে সেটা মনে রাখবে, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, পার্ট 15 এর মধ্যে মেনশন রয়েছে। সো আর্টিকেল 324 যখন আমরা দেখব সেখানে অ্যাবাউট দ্য ইলেকশন কমিশন সম্পর্কে রয়েছে, ঠিক আছে। আর্টিকেল 325 যদি দেখি সেখানে বেসিক্যালি মেনশন রয়েছে যে নো ডিসক্রিমিনেশন অনলি অন দ্য বেসিস অফ রেস, রিলিজিয়ন, কাস্ট, সেক্স হোয়াইল প্রিপেয়ারিং ইলেকটোরাল রোলস। যখন আমরা ইলেকটোরাল রোল প্রিপেয়ার করব তখন কি, যে রেস, রিলিজিয়ন, কাস্ট অ্যান্ড সেক্স, এই 4টা গ্রাউন্ডে কোনো ভোটারের সাথে কোনো প্রকার কি করা হবে না, ডিসক্রিমিনেট করা যাবে না, ঠিক আছে। দেন আর্টিকেল 326 এর মধ্যে আমরা দেখব কি, যে রাইট টু ভোট টু অল দ্য সিটিজেন, প্রত্যেক সিটিজেনের রাইট টু ভোট রয়েছে অ্যাবভ দ্য এজ অফ 18 ইয়ার্স, ঠিক আছে। এটাকে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজও বলা হয়।
যে 18 বছরের উপরে সবারই ভোটিং রাইট রয়েছে, ঠিক আছে। এবার এই যে বিষয়টা, এটা কিন্তু প্রিভিয়াসলি 18 ছিল না, এটা 21 বছর ছিল, ঠিক আছে। এটা 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1988 এর মাধ্যমে রিডিউস করে 18 থেকে 21 করা হয়। এই অ্যামেন্ডমেন্টটা মাথায় রাখবো, ঠিক আছে। এখানে এটা কোশ্চেন ইম্পর্টেন্ট। নেক্সট আমরা দেখব ইলেকশন কমিশন সম্পর্কে। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আমাদের কনস্টিটিউশনাল বডিজ, যেটা আর্টিকেল 324 এর মধ্যে মেনশন রয়েছে। এটার মেন কাজ কি, যে কন্ডাক্ট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। আমাদের ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কন্ডাক্ট করানো ইলেকশন কমিশনের মেন কাজ, ঠিক আছে। এবার যদি বলি যে ইলেকশন কমিশনে কি থাকবেন, একজন চিফ ইলেকশন কমিশনার। যদি কতজন মেম্বার নিয়ে তৈরি হয়, তো একজন দেখবো এখানে একজন চিফ ইলেকশন কমিশনার রয়েছে, অ্যান্ড সাচ আদার অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। তারা কাদের মাধ্যমে অ্যাপয়েন্ট হবে, প্রেসিডেন্ট। ওথ কে প্রদান করবে, প্রেসিডেন্ট। কিন্তু এই যে বডিটা, এটা কিন্তু একটা সিঙ্গেল মেম্বার বডি ছিল 1989 পর্যন্ত, কিন্তু পরবর্তীকালে 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই জিনিসটা মাথায় রাখবো, এর মাধ্যমে দুইজন অ্যাপয়েন্ট করা হয়। তাহলে বর্তমানে একজন চিফ জাস্টিস, চিফ ইলেকশন কমিশনার রয়েছে, আর দুইজন তার সাথে সহযোগী হিসাবে ইলেকশন কমিশনার রয়েছে, ঠিক আছে। সো এখন বর্তমানে এটা কত মেম্বার বডি, এটা 3 মেম্বার বডি, এই জিনিসটা আমরা মাথায় রাখবো। এবার আর কি কি, যে অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট এবং ওথ অলসো, যেটা অলরেডি বললাম সেম। যত কনস্টিটিউশনাল বডি পাবো সেখানে সবারই আমরা কি পাবো, 65 ইয়ার্স অ্যান্ড 6 ইয়ার্স, যেটা আর্লিয়ার, মানে সেটা কি, তাদের রিটায়ারমেন্ট এজ। রিটায়ারমেন্টের কথা যদি বলি তাহলে এটা, ঠিক আছে। এবার যদি রিমুভালের কথা বলি, রিমুভাল সেম অ্যাজ দ্য সুপ্রিম কোর্ট জাজ, ঠিক আছে। এটা শুধুমাত্র চিফ ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনারের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু, যে রিমুভাল অ্যাজ আ সুপ্রিম কোর্ট জাজ, কিন্তু আদার যে দুইজন ইলেকশন কমিশনার রয়েছে তাদেরকে কিভাবে রিমুভ করা যায়, বাট দ্য আদার ইলেকশন কমিশনার্স ক্যান বি রিমুভড বাই দ্য প্রেসিডেন্ট অন দ্য রিকমেন্ডেশন অফ দ্য চিফ ইলেকশন কমিশনার। যদি চিফ ইলেকশন কমিশনার আদার, মানে প্রেসিডেন্টকে রিকমেন্ড করে দেয় যে আদার যে ইলেকশন কমিশনার তাদেরকে রিমুভ করতে হবে, তাহলে তারা নর্মালি রিমুভ হয়ে যাবে বাই দ্য প্রেসিডেন্ট, ঠিক আছে। তাদেরকে কিভাবে সিলেক্ট করা হয়, একটা সিলেকশন কমিটি রয়েছে, যেখানে কি রয়েছে, পিএম রয়েছে, একজন ক্যাবিনেট মিনিস্টার রয়েছে, আর লিডার অফ অপোজিশন রয়েছে। এই তিনজন মেম্বার নিয়ে বডিটা তৈরি হয়। কিন্তু যেহেতু এখানে পিএম রয়েছে আর ক্যাবিনেট মিনিস্টার, মানে এটা দুজনই একটা পার্টি থেকে থাকবে, আর 3:1 মেজরিটির মাধ্যমে তারা যাকেই চাইবে তাকেই কি করবে, ইলেকশন কমিশনার হিসাবে অ্যাপয়েন্ট করতে পারবে। বোঝা গেছে। নেক্সট দেখি, তারা কি আবার নট এলিজিবল ফর দ্য রিঅ্যাপয়েন্টমেন্টের জন্য এলিজিবল না। এবার এই জিনিসটা ইম্পর্টেন্ট, যে ইলেকশন কমিশন কোন কোন ইলেকশন কন্ডাক্ট করিয়ে থাকে। তারা বেসিক্যালি 4টা ইলেকশন কন্ডাক্ট করিয়ে থাকে। সেটা কি, যে প্রেসিডেন্ট ইলেকশন, ভাইস প্রেসিডেন্টের ইলেকশন, এমপির ইলেকশন, আর কি এমএলএদের ইলেকশন। এই 4টা ইলেকশন আমাদের ইলেকশন কমিশন কন্ডাক্ট করিয়ে থাকে। এমএলসি কিন্তু সব জায়গায় এমএলসি নেই, সেই জন্য সেটা প্রপারলি কাউন্ট হয় না। এই 4টাই মনে রাখবে, ঠিক আছে। আর চিফ ইলেকশন কমিশন ডু নট হ্যাভ দ্য ভেটো পাওয়ার। চিফ ইলেকশন কমিশনের কোনো ভেটো পাওয়ার নেই। 3জন মেম্বার রয়েছে, তাহলে এর মধ্যে 1:1:1, তাহলে 2:1 যেটা পাস হবে সেটাই, যে ইলেকশন কমিশনের কোনো আলাদা করে ভেটো পাওয়ার রয়েছে এমনটা না। এবার একটা টার্ম পাবে যে তোমরা এমসিসি, যেটা যেটা মানে কি, মডেল কোড অফ কন্ডাক্ট। তাহলে এই ফুল ফর্মটা মনে রাখবে, কারণ বিভিন্ন জায়গায় ভোট হয়, এই জিনিসটা চলে আসে। তাহলে যেদিন থেকে ভোটের ডেট ডিক্লেয়ার হয় সেদিনের পর থেকে যারা পাওয়ারে ছিল, বা যেই মানে আমাদের ইলেকশন কন্ডাক্ট করার বা ইলেকশনে পার্টিসিপেট করার বেশ কিছু রুলস রয়েছে, ঠিক আছে। সেই রুলসগুলোকে নর্মালি পালন করা, যবে থেকে আমাদের ইলেকশন ডেট চলে আসে। যেমন কি, যে কোনো গভর্নমেন্ট ভেহিকেলস তারপরে কি করা যাবে না, ইউজ করা যাবে না। তো এগুলো মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে চলে আসে, এবং এই সময়টাতে ইলেকশন কমিশন হচ্ছে সর্বা তারা যেই পাওয়ারটাই চাক না কেন, যেই ডিসিশন নিতে চাক না কেন, তারা নিতে পারে। এখানে একটা লিস্ট রয়েছে যে আমাদের কনস্টিটিউশনাল বডিজ কোনগুলো, এগুলো দেখে নিই। অনেক সময় কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে যে এই বডিটা কি আমাদের কনস্টিটিউশনাল বডিজ, বা এটা হচ্ছে নন কনস্টিটিউশনাল বডিজ। তো এই লিস্টটা একটা দেখে নিও, ঠিক আছে। নিচে আমাদের লিস্ট রয়েছে যে আমাদের কিছু নন কনস্টিটিউশনাল বডিজ রয়েছে, তাহলে আমাদের কোনটা নন কনস্টিটিউশনাল বডিজ সেটাও লিস্টটা দেখে নিও, ঠিক আছে। আর নীতি আয়োগ, এটা 2000 বেসিক্যালি 15 সালে 1 জানুয়ারি এটা তৈরি করা হয়। এর আগে এখানে এটা কাকে রিপ্লেস করে, নীতি আয়োগ, এটা প্ল্যানিং কমিশনকে, প্ল্যানিং কমিশনকে কি করে, রিপ্লেস করে। এই জিনিসটা মাথায় রাখবো, ওকে। চলো এবার নেক্সট পার্ট, সেটা হচ্ছে কি আমাদের ইমার্জেন্সি পাওয়ার। বলো, এতদূর কারো কোনো ডাউট, বোঝা গেছে প্রপারলি?
ওকে, কি ব্যাপার, বোরিং লাগছে নাকি ক্লাস? অনেকেই তো লেফট করে গেলে, কি ব্যাপার? এক্সামের আগেও যদি পড়তে ভালো না লাগে তাহলে পড়বেটা কখন? এইভাবে এক্সাম কোয়ালিফাই হবে? আর হাজরা ক্যাম্পাসের স্বপ্ন দেখছো তোমরা? না হলে গভর্নমেন্ট কলেজের? এইভাবে তো পসিবল না। ওকে দেখো, যেই আর কয়েকটা ছোটখাটো পার্ট বাকি রয়েছে তাড়াতাড়ি কমপ্লিট করানোর চেষ্টা করি। দেখো এমার্জেন্সি প্রভিশন, তাহলে এমার্জেন্সি প্রভিশন আমাদের বেসিক্যালি কনস্টিটিউশনে 3 প্রকারের এমার্জেন্সির কথা মেনশন রয়েছে। কি কি? সেটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি আন্ডার আর্টিকেল 352, আমাদের স্টেট এমার্জেন্সি বা যেটাকে প্রেসিডেন্ট রুল বলা হয় সেটা 356, আর ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি আন্ডার আর্টিকেল 330। এই যে এমার্জেন্সি প্রভিশন সেটা কত নম্বর পার্টে রয়েছে? 18 পার্টে। এই প্রত্যেকটা এমার্জেন্সি আর্টিকেল মনে রাখবে, ঠিক আছে? আর পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট, এটা কার পাওয়ার? প্রেসিডেন্টের পাওয়ার। কারণ কি, অলরেডি আমরা সেটা দেখেছি যে এমার্জেন্সি রিলেটেড পাওয়ার কার্ড প্রেসিডেন্টের, কিন্তু প্রেসিডেন্ট নিজের থেকে সেটা করে না কেন, একটু পরে আমরা বুঝতে পারবো। ফার্স্টলি আমরা দেখবো কি, যে ন্যাশনাল এমার্জেন্সি অ্যানাউন্সড বাই দ্য প্রেসিডেন্ট, সেটা অ্যানাউন্স করবে প্রেসিডেন্ট, সেটা রিভোক করবে প্রেসিডেন্ট, কিন্তু কিভাবে হবে, কোন গ্রাউন্ডে বেসিক্যালি আমাদের ন্যাশনাল এমার্জেন্সি করা হয়? দেয়ার আর 3 গ্রাউন্ডস। ফার্স্টলি কি, দেয়ার আর দ্য ওয়ার, ঠিক আছে, এক্সটার্নাল অ্যাগ্রেশন অ্যান্ড দ্য আর্মড রেবেলিয়ন। এই যে আর্মড রেবেলিয়ন, এটার মানে কি, আমাদের যে আর্ম ফোর্সেস রয়েছে তারা যদি রেবেল হয়ে যায়, গভর্নমেন্ট এগেনস্ট হয়ে যায়, ঠিক আছে, সেটা। কিন্তু প্রিভিয়াসলি এটা কিন্তু আমাদের মানে এখানকার পার্ট ছিল না, এই 3টা গ্রাউন্ডে পার্ট ছিল না। কেন? এটা 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 1978-এ এটা কিন্তু অ্যাড করা হয়। প্রিভিয়াসলি দেয়ার ওয়াজ দ্য ইন্টারনাল ডিস্টারবেন্স, প্রিভিয়াসলি আর্মড রেবেলিয়নের জায়গায় কিন্তু ইন্টারনাল ডিস্টারবেন্স টার্মটা মেনশন ছিল। কিন্তু ইন্টারনাল ডিস্টারবেন্স টার্মটা হচ্ছে একটা ভেগ টার্ম। ইন্টারনাল ডিস্টারবেন্স যে কোনো কারণেই হতে পারে এবং গভর্নমেন্ট তার বেসিসে এমার্জেন্সি ইম্পোজ করে দিতে পারে। যেমন 1975-এ আমরা ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট কি করেছিল, ইমার্জেন্সি ইম্পোজ করেছিল ইন্টারনাল ডিস্টারবেন্সের গ্রাউন্ডে। সেই জন্য নেক্সট গভর্নমেন্ট এসে এটাকে চেঞ্জ করে, অ্যামেন্ড করে আর্মড রেবেলিয়ন টার্মটা কিন্তু অ্যাড করে দেয়, ঠিক আছে। এক্ষেত্রে যখন এমার্জেন্সি আমাদের কি করা হবে, ইম্পোজ করা হবে, সেই ক্ষেত্রে কি ক্রাইটেরিয়া, কিভাবে সেটা ইম্পোজ করা যাবে, যে বাই দিস অ্যামেন্ডমেন্ট, এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি বলা হয়, আর রিটেন অ্যাডভাইস ইজ গিভেন টু দ্য প্রেসিডেন্ট বাই দ্য ক্যাবিনেট। প্রিভিয়াসলি ক্যাবিনেট মৌখিকভাবে বলতো প্রেসিডেন্টকে যে এমার্জেন্সি ইম্পোজ করে দাও, ইম্পোজ হয়ে যেত, কিন্তু বর্তমানে একটা রিটেন লেটারের মাধ্যমে ক্যাবিনেট থেকে প্রেসিডেন্টের কাছে যাবে যে এমার্জেন্সি ইম্পোজ করার জন্য, তারপরে সেটা ইম্পোজ হবে। যখন ইম্পোজ হয়ে গেল, তারপরে ক্রাইটেরিয়া কি রয়েছে, পার্লামেন্টে কি পাওয়ার রয়েছে এবং কিভাবে সেটা পাস হবে পার্লামেন্টে, এতে ইট শুড বি অ্যাপ্রুভ বাই বোথ দ্য হাউসেস। এটা দুটো হাউসের মাধ্যমে অ্যাপ্রুভাল নিতে হবে উইথ দ্য স্পেশাল মেজরিটি, ঠিক আছে, উইদিন 1 মান্থ। স্পেশাল মেজরিটির মাধ্যমে সেটা পাস করতে হবে উইদিন 1 মান্থ। আর এই যে স্পেশাল মেজরিটি রয়েছে, সেই মেজরিটিটা কেমন, সেটা হচ্ছে কি, যে 2/3 present and voting, and it should be more than half of the total strength, ঠিক আছে। 2/3 প্রেজেন্ট এন্ড ভোটিং অ্যান্ড ইট শুড বি মোর দেন হাফ অফ দ্য টোটাল স্ট্রেন্থ। এই মেজরিটির মাধ্যমে যদি দুটো হাউসই পাস করে উইদিন 1 মান্থ, তাহলে ন্যাশনাল ইমার্জেন্সি ফার্দার রানিং হবে, না হলে ফার্দার ন্যাশনাল ইমার্জেন্সি আর রানিং হবে না, ঠিক আছে। এবার রেভোকেশন মানে ন্যাশনাল ইমার্জেন্সি আবার ব্যাক নিয়ে নেওয়া, সেটা কিভাবে ব্যাক হবে, যে 1/10 মেম্বার অফ দ্য লোকসভা, লোকসভার যদি 1/10 মেম্বার কি করে, টু দ্য স্পিকার অফ দ্য প্রেসিডেন্ট, একটা রিটেন কি করবে, প্রেসিডেন্টকে 1/10 মেম্বার তারা একটা লেটার দিবে যে আমরা কি করি, কি করতে চাই, যে এমার্জেন্সি সেটাকে রিভোক করতে চাই। অর দ্য প্রেসিডেন্ট, যখন হয়তো পার্লামেন্টের প্রসিডিং চলছে তাহলে স্পিকারের কাছে, আর পার্লামেন্টের প্রসিডিং যদি না চলে তাহলে প্রেসিডেন্টের কাছে। তারপরে যদি সেশন চলে তাহলে ডিসকাশন হয়ে যাবে, যদি সেশন না চলে প্রেসিডেন্টের কাছে যাবে, তাহলে প্রেসিডেন্ট কি করবে, একটা স্পেশাল সেশন কি করবে, অ্যারেঞ্জ করবে, বলবে উইদিন 14 ডেজ, এবং সেখানে যদি সিম্পল মেজরিটির মাধ্যমে সেটা পাস হয়ে যায়, তাহলে যে এমার্জেন্সি যেটা চলছিল, রানিং চলছিল, সেটা রিভোক হয়ে যাবে, সেটা স্টপ হয়ে যাবে, ঠিক আছে, নর্মালি। এমার্জেন্সি ইম্প্যাক্ট কি, এই জিনিসটা মাথায় রাখবে, যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস কি হয়, ক্যান বি সাসপেন্ডেড, আমাদের সমস্ত ফান্ডামেন্টাল রাইটস এটা কি হয়ে যাবে, সাসপেন্ড হয়ে যাবে, এক্সেপ্ট আর্টিকেল 20 and 21। আমাদের শুধুমাত্র আর্টিকেল 20 and 21 ক্যান নট বি সাসপেন্ডেড ডিউরিং দ্য ন্যাশনাল এমার্জেন্সি, এই জিনিসটা মাথায় রাখবো। আর কি, পাওয়ার সমস্ত কিছু সেন্ট্রালাইজ হয়ে যাবে, স্টেটে তেমন কোনো পাওয়ার থাকবে না, সব পাওয়ার সেন্টার কি করবে, রান করবে। আমাদের আজ পর্যন্ত এই জিনিসটা মাথায় রাখবে যে 3 টাইমস ন্যাশনাল এমার্জেন্সি ইম্পোজ হয়েছে, কোন কোন সময় সেটা মাথায় রাখবে, যে 1962 ইন্ডিয়া চায়না ওয়ারের সময়, 1971 ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের সময়, আর 1975 সেটা হচ্ছে ইন্টারনাল ডিস্টারবেন্সের ক্ষেত্রে, ওকে।
নেক্সট আমরা স্টেট এমার্জেন্সি, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি পরে দেখব। সো ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি কত নম্বর আর্টিকেল সেটা মাথায় রাখবো, আর্টিকেল 360। ন্যাশনাল মানে এই 3 প্রকার এমার্জেন্সির আর্টিকেলগুলো মনে রাখতে হবে। 3 প্রকার এমার্জেন্সি কিন্তু প্রেসিডেন্ট দ্বারা কি হয়, অ্যানাউন্স হয়। এটা গ্রাউন্ড কি, যে বাই চান্স আমাদের ক্রেডিট ক্রাইসিস হয়ে গেছে, ইকোনমিক ক্রাইসিস হয়ে গেছে, ইকোনমিক ব্রেকডাউন হয়ে গেছে, বেসিক্যালি ইকোনমিক ডিস্টারবেন্স যখন হবে তখন ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ইম্পোজ হতে পারে। একটা ভালো কথা যে আজ পর্যন্ত ইন্ডিয়াতে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি কিন্তু ইম্পোজ হয়নি, ঠিক আছে। এটা কিভাবে অ্যাপ্রুভ হবে, যে অ্যাপ্রুভ বাই দ্য পার্লামেন্ট উইথ দ্য সিম্পল মেজরিটি। এটা পার্লামেন্ট থেকে সিম্পল মেজরিটির মধ্যে অ্যাপ্রুভ করাতে হবে উইদিন দ্য 2 মাসের মধ্যেই, ঠিক আছে। এই গ্রাউন্ডগুলো মাথায় রাখবে যে কিভাবে অ্যাপ্রুভাল হবে, ঠিক আছে। দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাজিউম দ্য কমপ্লিট কন্ট্রোল ওভার দ্য ফাইন্যান্সিয়াল ম্যাটার। যত ফাইন্যান্সিয়াল ম্যাটার রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট সেটার ক্ষেত্রে কি করবে, কমপ্লিট পাওয়ার অ্যাজিউম করবে, এবং ফান্ডামেন্টাল রাইট ক্যান নট বি সাসপেন্ড। এই জিনিসগুলো মাথায় রাখবে যে ফান্ডামেন্টাল রাইট ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ক্ষেত্রে সাসপেন্ড হবে না। ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি হ্যাভ নট বি ইম্পোজ টিল নাও, অলরেডি বললাম। নেক্সট আমরা দেখবো কি স্টেট এমার্জেন্সি, যেটাকে প্রেসিডেন্ট রুল বলা হয়, আর্টিকেল 356 এর মধ্যে এটা মেনশন রয়েছে, ঠিক আছে। এটা কার মাধ্যমে অ্যানাউন্স হবে, প্রেসিডেন্ট। কিন্তু প্রেসিডেন্ট সেটা অ্যানাউন্স করার পূর্বে এটা গভর্নর কি করবে, রিকমেন্ড করবে। গভর্নর যদি রিকমেন্ড করে যে স্টেটের এমার্জেন্সি, স্টেটে যে অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারি সেটা ব্রেকডাউন হয়ে গেছে, তারপরে কিন্তু এটা ইম্পোজ হতে পারে। গ্রাউন্ড কি, যে ব্রেকডাউন অফ দ্য কনস্টিটিউশনাল মেশিনারি মিনস দ্য স্টেট ইজ নট গভর্ন অ্যাজ পার দ্য কনস্টিটিউশন। যদি স্টেট কনস্টিটিউশনের মতো গভর্ন না হয় তাহলে কিন্তু কি করা যেতে পারে, সেখানে স্টেট এমার্জেন্সি ইম্পোজ করা যেতে পারে। আরেকটা কি, যে কোনো পার্টি ধরে নাও আফটার জেনারেল ইলেকশন নো পার্টি গেটস দ্য মেজরিটি, ঠিক আছে। কোনো পার্টি যদি মেজরিটি না পায় তাহলে সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল স্টেট এমার্জেন্সি ইম্পোজ করা যেতে পারে। ওকে, এটা ইম্পোজ হওয়ার পরে কি ক্রাইটেরিয়া রয়েছে, কিভাবে অ্যাপ্রুভ করতে হবে পার্লামেন্ট থেকে, অ্যাপ্রুভ বাই বোথ দ্য হাউসেস উইথ দ্য সিম্পল মেজরিটি উইদিন 2 মান্থ। অর্থাৎ স্টেট এমার্জেন্সি আর ফাইনাল এমার্জেন্সির ক্ষেত্রে পার্লামেন্টের সেম পাওয়ার। ওকে, ফার্স্ট ইম্পোজড ফর দ্য 1 ইয়ার। প্রথম কোথায়, বেসিক্যালি যখন স্টেট এমার্জেন্সি কোথাও ইম্পোজ করা হবে সেটা ক্রাইটেরিয়া কি, যে কোনো একটা স্টেটে স্টেট এমার্জেন্সি রিসেন্টলি যেমন মণিপুরে করা হয়েছিল, তাই না। তো এটা ফার্স্ট ক্রাইটেরিয়া হলো যখন ইম্পোজ হয়ে গেল সেটা ইম্পোজ হবে 1 বছরের জন্য, ঠিক আছে। 1 বছরের জন্য যখন ইম্পোজ হয়ে গেল তারপরে কি হবে, সেখানে ইলেকশন কমিশনার গিভস সার্টিফিকেট দ্যাট দ্য ইলেকশন ক্যান নট বি কন্ডাক্টেড। যদি ইলেকশন কমিশন 1 বছর পরে দেখে যে না সেখানে এখনো ডিস্টারবেন্স চলছে বা প্রবলেম চলছে, তাহলে কি হবে, সেখানে ইলেকশন কমিশন একটা সার্টিফিকেট দিবে যে না এখনো ইলেকশন কন্ডাক্ট করানোর মতো সিচুয়েশন হয়নি। তাহলে কি করতে হবে, আবার পার্লামেন্ট কি করবে, পাস বাই দ্য সিম্পল মেজরিটি বাই বোথ দ্য হাউসেস ফর এভরি 6 মান্থ এক্সটেনশন। তারপর প্রত্যেক 6 মাস অন্তর অন্তর এই মেজরিটির মাধ্যমে সেটা পাস করে এক্সটেনশন করতে হবে, এবং এইটা কি ম্যাক্সিমাম 3 বছরের জন্য ইম্পোজ করা যেতে পারে, যা আর্টিকেল 352 অর্থাৎ এখানে 356। ওকে, আর্টিকেল 356 অর্থাৎ স্টেট এমার্জেন্সি ক্যান নট বি ইম্পোজড মোর দেন 3 মান্থ, 3 মাসের বেশি সেটা ইম্পোজ করা যেতে পারে না। ওকে, সো জাস্ট আ মিনিট। ইয়েস, এবার কি কোথাও স্টেট ইমার্জেন্সি যদি ইম্পোজ হয়ে যায় সেটা ইম্প্যাক্টটা কি, সেখানে কি, যে প্রেসিডেন্ট ক্যান ডিসমিস দ্য কাউন্সিল অফ মিনিস্টার। সেখানে যে কাউন্সিল অফ মিনিস্টার রয়েছে সেটাকে ডিসমিস করে দেওয়া হবে। দ্য প্রেসিডেন্ট টুক ওভার দ্য স্টেট অথরিটি। প্রেসিডেন্ট পুরোপুরিভাবে স্টেট অথরিটি কাজ করবে, এবং ফান্ডামেন্টাল রাইট ক্যান নট বি সাসপেন্ডেড। ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ড হবে না, শুধুমাত্র ন্যাশনাল ইমার্জেন্সির ক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ড হয়ে যাবে এক্সেপ্ট আর্টিকেল 20 and 21। এই দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। নেক্সট কি, এখানে আমাদের মেন যে পার্টগুলো সেটাই কিন্তু এন্ড হলো, ঠিক আছে, ইমার্জেন্সি প্রভিশনে। এবার আমরা কি দেখব, যে আমাদের শিডিউল, আর আমাদের কতগুলো শিডিউল রয়েছে, 12 শিডিউল। কোন শিডিউলে কি কি বিষয় রয়েছে সেগুলো দেখবো। প্রিভিয়াসলি যখন কনস্টিটিউশন তৈরি হয়েছিল তখন কিন্তু 8টা শিডিউল ছিল, তাই না। পরবর্তীকালে এগুলো অ্যাড হয়। সো শিডিউল 1 এর মধ্যে স্টেট অ্যান্ড ইউটি সম্পর্কে রয়েছে। শিডিউল 2 এ কি সম্পর্কে রয়েছে, যে স্যালারি অ্যান্ড দ্য এমোলুমেন্ট, যে কার কি স্যালারি হবে এই সম্পর্কে রয়েছে। শিডিউল 3 সম্পর্কে রয়েছে কি, ওথ, কার কি ভাবে ওথ প্রদান করা হবে সেটা এখানে মেনশন রয়েছে। আদার দেন দ্য প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এন্ড গভর্নর, কারণ প্রেসিডেন্টের ওথ কোথায় মেনশন রয়েছে, আর্টিকেল 60, তাই না। এইভাবে বাকিদেরও ওথ আর্টিকেলের মধ্যে মেনশন রয়েছে, কিন্তু এছাড়া বাকি যে পোস্টগুলো রয়েছে তাদের ওথ শিডিউল 7 এর মধ্যে মেনশন রয়েছে, ঠিক আছে। এবার কি, এটা মনে রাখবো যে বেসিক্যালি সবগুলোই মনে রাখতে হবে, যেগুলো আমি মার্ক করে দিচ্ছি সেগুলো বেশি ইম্পর্টেন্ট। যে অ্যালোকেশন অফ দ্য সিটস অফ দ্য রাজ্যসভা ফ্রম দ্য স্টেট অ্যান্ড দ্য ইউটি, কোন স্টেট থেকে রাজ্যসভায় কতগুলো সিট হবে সেটা শিডিউল 4 এর মধ্যে মেনশন রয়েছে। শিডিউল 5, 6 এগুলো একটু পরে আমরা আলোচনা করব। শিডিউল 5 হচ্ছে শিডিউল এরিয়া সম্পর্কে, আর শিডিউল 6 হচ্ছে ট্রাইবাল এরিয়া সম্পর্কে, আর
শিডিউল 7 সেখানে লিস্ট অফ দ্য সাবজেক্ট, সেখানে 3 প্রকারের লিস্ট রয়েছে আমাদের, সেন্ট্রাল লিস্টেড এবং কনকারেন্ট লিস্ট, এগুলো দেখব। শিডিউল 8 সেগুলো হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। সো এই সবগুলো পরপর এগুলো কিন্তু আমাকে মনে রাখতে হবে। কাটছি না, এগুলো স্টার দিচ্ছি, বেসিক্যালি স্টার খুব একটা খারাপ হয়ে গেল, কাটিনি, এগুলো স্টার দিয়েছি, ঠিক আছে, পড়ে নিও ভালো মতো। ওকে, শিডিউল 8, শিডিউল 9, এগুলো সবগুলো মনে রাখবে, সবগুলোই পড়তে হবে শিডিউলগুলো, ঠিক আছে, সবগুলো ইম্পর্টেন্ট। শিডিউল 8 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে রয়েছে আমাদের। বর্তমানে অরিজিনালি বেসিক্যালি 14টা আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল, প্রেজেন্টলি 22টা রয়েছে, সেগুলো মাথায় রাখতে হবে। শিডিউল 9 সম্পর্কে রয়েছে দ্য লিস্ট অফ দ্য লস হুইচ আর নট আন্ডার দ্য জুডিশিয়াল রিভিউ, অর্থাৎ শিডিউল 9 যে সমস্ত বিষয় থাকবে সেগুলো জুডিশিয়াল রিভিউর আওতায় থাকবে না। যদিও আমরা 2000 মেবি 7-8 একটা কেস দেখবো যার মধ্যে সুপ্রিম কোর্ট বলে যে না, কেশবানন্দ ভারতীর আগে যে সমস্ত কেস, যে সমস্ত বিষয় শিডিউল 9 এর মধ্যে দেওয়া হয়েছিল সেগুলোতে জুডিশিয়াল রিভিউ করা যাবে না, কিন্তু তারপরে যে সমস্ত বিষয় এর মধ্যে এসছে সেগুলোতে জুডিশিয়াল রিভিউ করা যাবে। এই শিডিউলটা, এই 4টা শিডিউল কত নাম্বার অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড হয়েছে সবগুলো মাথায় রাখতে হবে। এটা ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951, ঠিক আছে। 10 সেটা হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল সম্পর্কে, এগুলো দেখবো আমরা পরে। যে 52nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, লিস্ট অফ দ্য সাবজেক্ট অফ দ্য পঞ্চায়েতে রাজ ইনস্টিটিউশন, সেখানে 29 সাবজেক্ট রয়েছে, এটা অলরেডি আমরা দেখলাম। এবং শিডিউল 12 আরবান লোকাল বডি সম্পর্কে রয়েছে, সেখানে 18 সাবজেক্ট রয়েছে, সেটা সম্পর্কে আমরা দেখলাম। এই শিডিউল 11 এবং 12 73rd and 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 এর মাধ্যমে কিন্তু অ্যাড করা হয়েছিল, এগুলো অলরেডি আমরা দেখলাম, তাই না? এবার একটা একটা করে যেগুলো আমরা দেখিনি সেগুলো সম্পর্কে আলোচনা করি, সেই শিডিউলগুলো সম্পর্কে আলোচনা করি। সো ফার্স্ট এখানে শিডিউল তোমরা দেখতে পাচ্ছ কি, যে ফার্স্ট শিডিউল যেটা রয়েছে আমাদের, সেটা রয়েছে কি ফিফথ শিডিউল সম্পর্কে। সো ফিফথ শিডিউল বিষয়টা কি, যে অ্যাপ্লিকেবল ইন দ্য শিডিউল এরিয়া, আমাদের কিছু শিডিউল এরিয়া রয়েছে সেখানে এই ফিফথ শিডিউলটা অ্যাপ্লিকেবল, তাদের স্পেশাল কিছু পাওয়ার রয়েছে সেই জায়গাগুলোতে, কি কিছু শিডিউল এরিয়া এবং ট্রাইবাল এরিয়াতে এটা অ্যাপ্লিকেবল, এক্সেপ্ট আসাম, মেঘালয়া, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম, সেখানে আমরা কি দেখবো, এইগুলোর ক্ষেত্রে 6 শিডিউল রয়েছে, ঠিক আছে। এবং ফিফথ এবং সিক্স শিডিউল এরিয়াসগুলোর জন্য কিছু স্পেশাল পাওয়ার রয়েছে, সেগুলো আমাকে দেখতে হবে। যে ফরমেশন, যেটা ফিফথ শিডিউল এরিয়া, সেখানে কি ফরমেশন অফ দ্য ট্রাইবাল অ্যাডভাইসারি কাউন্সিল, সেখানে ট্রাইবাল অ্যাডভাইসারি কাউন্সিল একটা তৈরি করতে হবে, এবং এটা কে তৈরি করবে, গভর্নর তৈরি করবে, এবং এটা হেড কে করবে, সেখানকার যে সিএম থাকবে সেখানে, এবং সেই অ্যাডভাইসারি কাউন্সিলের সেই স্টেটের যত ট্রাইবাল এমএলএ থাকবে তারা সবাই সেখানকার মেম্বার হবে, এগুলো বিষয় মাথায় রাখতে হবে। এখানে পঞ্চায়েত এক্সটেনশন টু দ্য শিডিউল এরিয়াস, এই শিডিউল এরিয়াসে পঞ্চায়েত এক্সটেনশন করার জন্য আমাদের যে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন সেটাকে এক্সটেন্ড করার জন্য একটা ল নিয়ে আসা হয়েছিল, সেটার নাম পেশা, পঞ্চায়েতি এক্সটেনশন টু দ্য শিডিউল এরিয়াস। আর আমাদের বর্তমানে 10টা স্টেট এমন রয়েছে যেখানে কিছু ফিফথ শিডিউল এরিয়াস রয়েছে। শিডিউল এরিয়াস বলতে স্টেটের মধ্যে ছোটোখাটো বিষয়, ছোটোখাটো একটা জায়গা যেখানে ট্রাইবাল পপুলেশন বেশি রয়েছে এবং তারা খুব ভালনারেবল, তাদেরকে এই ক্যাটাগরিতে রাখা হয়েছে। যেমন কিছু এই স্টেটগুলোর নাম একবার দেখে নিয়েছো, এইগুলোতে কি রয়েছে, আমাদের শিডিউল এরিয়াস রয়েছে। সব থেকে বেশি ট্রাইবাল পপুলেশন কোথায় রয়েছে, আমাদের এমপিতে রয়েছে। সব থেকে বেশি ট্রাইবাল পপুলেশন কোথায় রয়েছে, এমপিতে রয়েছে। আমাদের এমন একটা রিজন যেখানে কোনো প্রকার ট্রাইবাল পপুলেশন, কোনো প্রকার এসটি এসসি নেই, সেটা হচ্ছে কি আমাদের কোনো প্রকার এসটি নেই, সেটা হচ্ছে আমাদের দিল্লি, ঠিক আছে, ইউনিয়ন টেরিটরি, সেগুলো আমাকে মাথায় রাখতে হবে। ওকে, সিক্স শিডিউল এরিয়াস এবার দেখি যে অ্যাপ্লিকেবল ইন দ্য ট্রাইবাল এরিয়াস অফ দ্য আসাম, মেঘালয়া, ত্রিপুরা এবং মিজোরাম, এই স্টেটের যে সমস্ত ট্রাইবাল এরিয়া সেখানেই কিন্তু সিক্স শিডিউলটা অ্যাপ্লিকেবল। এখানে আমরা দেখব কি অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এবং অটোনোমাস রিজিওনাল কাউন্সিল, ঠিক আছে। যেমন আমরা পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনের 3 টিয়ার দেখেছিলাম, তো এখানে ডিস্ট্রিক্ট লেভেলে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এবং রিজিওনাল লেভেলে অটোনোমাস রিজিওনাল কাউন্সিল তৈরি হবে, এবং এদের মেন পাওয়ার থাকবে সেই ডিস্ট্রিক্টের মধ্যে, সেই রিজনের মধ্যে যত ধরনের মিনারেলস মাইন রয়েছে সেগুলো তাদের অনুমতির মাধ্যমেই সেগুলো খনন হবে, এবং সেই ডিস্ট্রিক্টের যত বিষয় দেখাশোনা সেগুলোও তাদের পাওয়ার রয়েছে, এবং সব কিছু কিছু বিষয় জুডিশিয়াল পাওয়ারও তাদের রয়েছে, ছোটখাটো বিষয় লাইক দ্য পঞ্চায়েত, বাট দে হ্যাভ দ্য স্পেশাল পাওয়ার টু প্রোটেক্ট দেয়ার রিসোর্সেস, ঠিক আছে। এগুলো হচ্ছে তাদের স্পেশাল পাওয়ার, এগুলো আমাদের এই শিডিউলগুলোর মধ্যে মেনশন রয়েছে। এবার আমরা শিডিউল 8 দেখব। শিডিউল 7 এর মধ্যে বেসিক্যালি আমাদের এই 3 প্রকার লিস্টেড রয়েছে, যে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্ট। ইউনিয়ন লিস্টে দেখবো আমরা 100 সাবজেক্ট রয়েছে, যেখানে ইউনিয়ন লিস্টে যে সমস্ত সাবজেক্ট রয়েছে সেটার একমাত্র ল মেকিং পাওয়ার কার রয়েছে, ইউনিয়ন রয়েছে, যেমন কি আমাদের ডিফেন্স, ফরেন অ্যাফেয়ার্স এর রিলেটেড যে সমস্ত পাওয়ার। স্টেটের ক্ষেত্রে বলি তাহলে 61 সাবজেক্ট এখানে রয়েছে, যেমন কি স্টেটে পাবলিক ওয়ার্ডার, আমাদের হেলথ ইনফ্রাস্ট্রাকচার, এগুলো তৈরি করার কাজ কার, স্টেটের, এবং স্টেটের যে সমস্ত পাওয়ার সেটা শুধুমাত্র ল তৈরি কি করবে, স্টেট। এবং কি রয়েছে, কনকারেন্ট লিস্ট রয়েছে। সো কনকারেন্ট লিস্টে কতগুলো সাবজেক্ট রয়েছে, 52 সাবজেক্ট রয়েছে। এই পুরোটাই ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে যে এখানে বোথ ক্যান মেক লজ,
যেখানে সেন্টার এবং স্টেট দুজনেই ল তৈরি করতে পারে। যেমন কিছু ক্ষেত্রে ক্রিমিনাল লস, ম্যারেজ, ডাইভোর্স, ঠিক আছে, সাকসেশন, এগুলো বিষয়ে ল তৈরি করতে পারে সেন্টারও এবং স্টেটও। কিন্তু যদি সেন্টারলেস থাকে, তাহলে সেন্টার যদি সেটা নিয়ে ল তৈরি করে থাকে, তাহলে সেই লটা বেশি প্রাধান্য পাবে স্টেটের তুলনায়। সেটা অলরেডি আমি বলেছিলাম লাস্ট ক্লাসগুলোতে। আরেক প্রকারের পাওয়ার আমরা পাই, যেটা হচ্ছে রেসিডুয়ারি পাওয়ার। কিন্তু রেসিডুয়ারি পাওয়ার কার কাছে থাকবে? তো ভেস্টেড টু দ্য ইউনিয়ন। যেমন রিসেন্টলি আমাদের এআই ডেভেলপ হচ্ছে খুবই, তাই না? তাহলে আমাদের ফিউচারিস্টিক এমন কোনো কিছু একটা ডেভেলপমেন্ট হলো, যেটার মানে সেই রিলেটেড যদি ল তৈরি করতে হয়, তাহলে সেই পাওয়ারটা মানে অবশিষ্ট পাওয়ার কার কাছে থাকবে? ইউনিয়নের থাকবে। এখানে 3 প্রকার লিস্ট ছাড়া যে সমস্ত পাওয়ার বাকি থেকে গেল, সেই সব পাওয়ার কার কাছে থাকবে? আমাদের সেন্টার বা ইউনিয়নের কাছে থাকবে। যেমন আমাদের একটা ট্রিটি রয়েছে, আউটার স্পেস ট্রিটি, যে স্পেসের বাইরে যে সমস্ত বিষয় হয়ে থাকবে সেই সমস্ত ট্রিটি, তাহলে সেটা কার পাওয়ার? আমাদের সেন্টারের পাওয়ার, ইউনিয়নের পাওয়ার। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো ভালো মতো। আর অনেকেই বোর হয়ে যাচ্ছিলে, ক্লাসটাও লম্বা হয়ে যাচ্ছিল, সেই জন্য আমি তাড়াতাড়ি করানোর চেষ্টা করছি। যেহেতু এটা ইউটিউবে রেকর্ডিং থেকে যাবে, তোমরা পরবর্তীতে দেখতেও পারবে, তো কাইন্ডলি বলবো যাদের একটু সমস্যা হচ্ছে, মনে হচ্ছে যে একটু তাড়াতাড়ি পড়াচ্ছি, কাইন্ডলি তারা একটু পরে আরেকবার দেখে নিও বা স্লো স্টপ করে পজ করে দেখতে পারো। আমাদের একটা শিডিউল রয়েছে 8 শিডিউল। এখানে শিডিউল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে রয়েছে। সো শিডিউল ল্যাঙ্গুয়েজ আমাদের অরিজিনালি 14টা ছিল, বর্তমানে বেড়ে সেটা আমাদের কত হয়েছে? 22টা হয়েছে। এর মধ্যে বেঙ্গলি কিন্তু প্রথম থেকে ইনক্লুড ছিল। আমাদের লাস্ট যেটা এর মধ্যে ইনক্লুড হয়েছে, সেটা 92nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 মাধ্যমে অ্যাড হয়েছে। সেখানে 4টা আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়েছিল। সেটা কি? বোরো, ডোগরি, মেথালি অ্যান্ড সান্থালি। ঠিক আছে, এই 4টা ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড হয়েছে। যে ইংলিশ অ্যান্ড রাজস্থানি অ্যান্ড ভোজপুরি ইজ নট আ পার্ট অফ দিস। এই যে 22টা ল্যাঙ্গুয়েজ, এর মধ্যে ইংলিশও নেই, এর মধ্যে রাজস্থানীও নেই, এর মধ্যে ভোজপুরিও নেই। এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে। আর কিছু আমাদের মিসলেনিয়াস ছোটখাটো টপিক বাকি ছিল, সেগুলোর দিকে আমরা দেখে নিই। ও সরি, তার আগে আমাদের 10th শিডিউল ছিল। যে 10th শিডিউল বেসিক্যালি কি সম্পর্কে রয়েছে? আমাদের অ্যান্টি ডিফেকশন ল সম্পর্কে রয়েছে। মানে কোনো একজন দলবদল কানুন, যে একজন ব্যক্তি একটা পার্টি থেকে জিতে এসেছে, কিন্তু পরবর্তীকালে আমরা দেখি সে অন্য পার্টিতে চলে গেছে। যেমন রিসেন্টলি টিএমসির বিভিন্ন এমপিরা অন্য পার্টিতে চলে গেল। কিছুদিন আগে আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদরা, রাঘব চাড্ডা বেসিক্যালি, তারা অন্যদিকে চলে গেছে, তাই না, তার গ্রুপটা। তো এগুলোর জন্যই আমাদের একটা অ্যান্টি ডিফেকশন ল রয়েছে। সেই লটা বেসিক্যালি কি বলে সেটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে, কারণ এটা কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের নিউজ ছিল। সো 10 শিডিউল বেসিক্যালি অ্যান্টি ডিফেকশন ল। এটা 52nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985 এর মাধ্যমে অ্যাড করা হয় কনস্টিটিউশনে। ঠিক আছে। এখানে আমরা দুটো কনসেপ্ট পাই, একটা হচ্ছে কি, যে পলিটিক্যাল পার্টি, আর একটা হচ্ছে লেজিসলেটিভ পার্টি। এবার পলিটিক্যাল পার্টি কি? একটা, তোমরা সবাই বিভিন্ন পলিটিক্যাল পার্টি রয়েছে, তাহলে সেখানে একজন এমএলএ এমপি থেকে স্টার্ট করে গ্রাউন্ড লেভেলে যে সমস্ত কর্মী, সবাই পলিটিক্যাল পার্টির কিন্তু অংশ। কিন্তু লেজিসলেটিভ পার্টি সেটাই, যারা হচ্ছে যে সমস্ত সদস্যরা লেজিসলেচারের পার্ট। যদি স্টেটের ক্ষেত্রে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি আমি বলি, তাহলে সেক্ষেত্রে এমএলএরা, সেই পার্টি যারা এমএলএ, তারা সেখানকার পার্ট। বা যেখানে তারা এমপি, যদি পার্লামেন্টের কোনো এমপি থেকে থাকে, তাহলে সারা সেখানকার লেজিসলেটিভ পার্ট। তাহলে পলিটিক্যাল পার্টি কিন্তু একটাই থাকে, কিন্তু একটা পার্টির একাধিক লেজিসলেটিভ পার্টি হতে পারে। যেমন অনেকগুলো এমপি যারা সেই স্টেট, ধরে নাও বিজেপির অনেকগুলো স্টেটে কি রয়েছে, তাদের সরকার রয়েছে। তাহলে বিজেপির, ধরে নাও দিল্লিতে গভর্নমেন্ট রয়েছে, তাহলে দিল্লি যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যদিও এটা ইউনিয়ন টেরিটরি, তাহলে এটাও এখানকার দিল্লির পার্টিকুলারলি বিধানসভা যারা এমপি, সেটা একটা লেজিসলেটিভ পার্টি। এবং বিভিন্ন স্টেটের যে সমস্ত বিধানসভা রয়েছে, সেখানকার যারা এমপি, তারা একটা লেজিসলেটিভ পার্টি। ওভারঅল পার্লামেন্টে যে বিজেপি সদস্য রয়েছে, তারাও একটা লেজিসলেটিভ পার্টি। অর্থাৎ একটা পলিটিক্যাল পার্টির একাধিক লেজিসলেটিভ পার্টি হতে পারে। এবার এখান থেকেই আমরা কনসেপ্ট পাবো, সেটা হচ্ছে মার্জারের কনসেপ্ট। তার আগে আমরা গ্রাউন্ডস গুলো দেখে নিই, যে অ্যান্টি ডিফেকশন ল কোন গ্রাউন্ডসে কি করা যেতে পারে, ইম্পোজ করা যেতে পারে, এবং সেটা বিষয়ে একমাত্র কার পাওয়ার রয়েছে? আমাদের যিনি প্রিসাইডিং অফিসার অফ দ্য লোকসভা, তিনি কি স্পিকারে একমাত্র পাওয়ার রয়েছে অ্যান্টি ডিফেকশন ল সম্পর্কে। ঠিক আছে। সো ভলেন্টারি রিটায়ারমেন্ট, রেজিগনেশন, কেউ যদি কোনো পার্টি থেকে ভলেন্টারি রেজিগনেশন করে, তাহলে এটা কিন্তু লেজিসলেটিভ পার্টি, কোনো একটা পার্টির তুমি সাধারণ সদস্য, সেই পার্টির সাপোর্টার, কর্মী একজন, তাহলে তুমি সেই পার্টি থেকে তুমি ত্যাগ করে দিলে, অন্য পার্টিতে জয়েন করে নিলে, সেটার ক্ষেত্রে তোমার বিরুদ্ধে অ্যান্টি ডিফেকশন ল লাগু হবে না। তুমি যদি পার্টিতে কোনো এমপি বা এমএলএ হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে সেই লটা তোমার ক্ষেত্রে লাগু হবে। ঠিক আছে। যে ভলেন্টারিলি তুমি যদি সেখান থেকে রিটায়ার করো, সেই গ্রাউন্ডগুলো এমপি এমএলএ দের ক্ষেত্রেই। ঠিক আছে। ভোট এগেনস্ট দ্য পার্টি হুইপ মানে কি, যে পার্টি একজনকে নিজেকে হুইপ, মানে পার্টির একজন সদস্যকে হুইপ ঘোষণা করে, এবং সেই হুইপের কাজ কি, যে সাপোজ কোনো একটা বিল নিয়ে চর্চা হচ্ছে, তো সেই পার্টির স্ট্যান্ডটা কি, সেটা পার্টির সমস্ত সদস্যদের মধ্যে জানিয়ে দেওয়া, যে আজকে আমরা এই বিষয়ে ভোট দিব এই পক্ষে, বা ভোট দিব না, আজকে আমরা
হয়তো সবাই অ্যাবস্টেন করব, সবাই জয়েন করব না, বা এই ধরনের বিষয়গুলো হুইপের কাজ। ঠিক আছে, তো হুইপ যেটা আদেশ করলো যে এই এই পক্ষে আমাকে ভোট দিতে হবে, ইয়েসে ভোট দিতে হবে, কিন্তু ধরে না ভোট দিল না, সেটার এগেনস্টে কেউ যদি ভোট দিল, আর কি ইন্ডিপেন্ডেন্ট মেম্বার, একজন ইন্ডিপেন্ডেন্ট মেম্বার সে যদি জিতে যাওয়ার পরে কোনো একটা পলিটিক্যাল পার্টিতে জয়েন করে, আর কি আমরা জানি যে রাজ্যসভায় আমাদের 12 জন সদস্যকে নমিনেট করা হয়, তাহলে সেই যে নমিনেটেড মেম্বাররা জয়েন আ পলিটিক্যাল পার্টি আফটার 6 মান্থ, 6 মাসের পরে যদি তারা অন্য কোনো পলিটিক্যাল পার্টিতে কি করে জয়েন করে নেয়, তাহলে এই সমস্ত বিষয়ে কারোর বিরুদ্ধে কি করা যেতে পারে, অ্যান্টি ডিফেকশন ল নিয়ে আসা যেতে পারে। আর এই বিষয় যে প্রিসাইডিং অফিসার অফ দ্য হাউস ডিসাইডস অ্যাবাউট দ্য ডিফেকশন, এই যে কারো বিরুদ্ধে ডিফেকশন হবে না, এটা বেসিক্যালি প্রিসাইডিং অফিসার অফ দ্য হাউস মানে কে, যদি লোকসভায় হয়ে থাকে তাহলে স্পিকার, তাই না, আর যদি আমাদের বিধানসভায় স্টেটের ক্ষেত্রেও যদি নর্মালি হয়ে থাকে, সেখানেও আমাদের স্টেটের ক্ষেত্রেও সেখানেও আমরা স্পিকার পাই, তাহলে দুটো ক্ষেত্রে স্পিকারই মেন ভূমিকা পালন করে অ্যান্টি ডিফেকশন ল এর ক্ষেত্রে। ঠিক আছে, চলো নেক্সট আর কি কি ছোটখাটো পার্ট রয়েছে সেটার দিকে দেখে নিই। এবার আমরা পলিটিক্যাল পার্টি সম্পর্কে দেখবো। ঠিক আছে, যে পলিটিক্যাল পার্টি বিষয়টা কি, যে পলিটিক্যাল পার্টি আরেকটা থেকে প্রেসার গ্রুপ, তাহলে প্রেসার গ্রুপের মেন কাজ হচ্ছে কোনো কিছু প্রেসার ক্রিয়েট করা। যেমন রিসেন্টলি আমরা দেখলাম ককরোচ জনতা পার্টি, কিন্তু তারা কোথাও রেজিস্টার্ড পার্টি না, কিন্তু গভর্নমেন্টকে কি করলো, যে তাদের যা ডিসিশন সেটা মানতে বাধ্য করলো, তাহলে তারা কি করলো, প্রেসারাইজ করলো গভর্নমেন্টকে, সেই জন্য তারা একটা প্রেসার গ্রুপ বলতে পারো। কিন্তু পলিটিক্যাল পার্টির মেন এজেন্ডা থাকে কি, ভোটে পার্টিসিপেট করা, ইলেকশনে পার্টিসিপেট করা, তাই না, সেটা হচ্ছে পলিটিক্যাল পার্টির মেন এজেন্ডা। তাহলে এমন একটা অর্গানাইজেশন বা গ্রুপ যারা পলিটিক্যাল মোটিভেশন নিয়ে কি করবে, একটা পার্টি তৈরি করবে এবং তারা ইলেকশনে পার্টিসিপেট করবে, তাদেরকে বেসিক্যালি পলিটিক্যাল পার্টি বলে। ঠিক আছে, এবার এই যে পলিটিক্যাল পার্টি হওয়ার পরে তাদের সব থেকে মেইন জিনিস যেটা কাজ থাকে সেটা কি, তাদের রিকগনিশন। তাহলে একটা পলিটিক্যাল পার্টির রিকগনিশন হবে কিভাবে, যে তারা স্টেট পার্টি, না তারা সেন্ট্রাল পার্টি, না তারা অনলি রেজিস্টার্ড পার্টি, সেগুলোর রিকগনিশন আমরা পাবো কোথা থেকে, সেটার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেগুলো ফুলফিল করলে ইলেকশন কমিশন এই বিষয়গুলো দেখে থাকবে, তাই না। তাহলে ফার্স্টলি রিকগনিশন অফ দ্য স্টেট পার্টি, একটা স্টেট পার্টি হওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন, এই ক্রাইটেরিয়াগুলো মাথায় রাখতে হবে। যে গট মিনিমাম 8% অফ দ্য ভোটস ইন দ্য বিধানসভা ইলেকশন, যদি 8% টোটাল যে ভোট তার 8% ভোট যদি কোনো পার্টি পেয়ে থাকে, তাহলে তাকে কি বলা হবে, স্টেট পার্টি। ঠিক আছে, আর বিধানসভা ইলেকশন হোক বা লোকসভা ইলেকশন হোক, সেখানে সেই স্টেটের টোটাল ভোটে যদি 8% কে থাকে, অথবা অর কি গট 6% অফ দ্য ভোটস, 8% যদি না পায় আর যদি 6% ভোটস পায়, আর পাশাপাশি কি, যে 1 সিট ইন দ্য লোকসভা, একটা যদি লোকসভার এমপি হয়, অথবা দুটো সিট যদি বিধানসভায় পেয়ে থাকে, তাহলেও সেটাকে কি বলা যাবে, আমরা স্টেট পার্টি বলবো। যেমন কি স্টেট পার্টির যদি এক্সাম্পল বলি, যেমন এআইটিসি রয়েছে, বা অল ইন্ডিয়া তৃণমূল বা টিএমসি রয়েছে, যেটা ঠিক আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। যেমন কি ডিএমকে, যেটার ফুল ফর্ম, এই পার্টির ফুল ফর্ম গুলো মাথায় রাখবে, যে দ্রাবিড়া মূলনেত্রা কাজাগাম, ঠিক আছে, যেটা তামিলনাড়ুতে রয়েছে। এসপির ফুল ফর্ম সমাজবাদী পার্টি, টিডিপি তেলেগু দেশম পার্টি, আরজেডি রাষ্ট্রীয় জনতা দল। ঠিক আছে, টিভিকে এটার ফুল ফর্মটা মাথায় রাখবে, কারণ রিসেন্টলি আমরা আমাদের যে বিজয় থালাপতি, তাই না, তামিলনাড়ুতে জয়লাভ করলো, এবং তার যে পার্টির নাম সেটা হচ্ছে তামিলিয়া ভেট্রি কাজাগাম। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে, এটা ইম্পর্টেন্ট, খুবই এখান থেকে কোশ্চেন আসতে পারে। এইগুলো কি স্টেট পার্টির এক্সাম্পল। এবার নেক্সট যদি বলি যে আমরা ন্যাশনাল পার্টি, ন্যাশনাল পার্টি কাকে বলবো, তাহলে ন্যাশনাল পার্টি হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যে রিকগনাইজ অ্যাজ এ স্টেট পার্টি ইন দ্য 4 স্টেট অর মোর, কোনো একটা পলিটিক্যাল পার্টি যেটা 4টা স্টেটে স্টেট পার্টি রেকগনিশন পেয়েছে, 4টা বা তারও বেশি স্টেটে, আর কি ওন 2% অফ দ্য লোকসভা সিটস স্প্রেড অ্যাক্রস অ্যাটলিস্ট 3 স্টেট, আর কি যে 2% লোকসভা সিট পেয়েছে, 2% লোকসভা সিট পেয়েছে, যেই সিটগুলো আমাদের কোথায় ছড়িয়ে রয়েছে, 3টে স্টেটের মধ্যে ছড়িয়ে রয়েছে। এই ক্রাইটেরিয়া যদি ফুলফিল করতে পারে, তাহলে কোন একটা পার্টিকে ন্যাশনাল পার্টি বলা যেতে পারে। বর্তমানে আমাদের ভারতে 4টাই ন্যাশনাল পার্টি রয়েছে, যেমন কি একটা হচ্ছে বিজেপি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আম আদমি পার্টি, আর সিপিআইএম, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট। ঠিক আছে, এই 4টা পার্টি আমাদের ন্যাশনাল পার্টি, এগুলো মাথায় রাখবে, এগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসতে পারে তোমাদের। এবার নেক্সট আমাদের, যে আমরা তো কোনো একটা জায়গায় স্টেট পার্টি হয়ে গেলাম বা ন্যাশনাল পার্টি হয়ে গেলাম, তাহলে এটার বেনিফিটস গুলো কি কি, বেনিফিটস গুলো হলো যে রিটেইন দেয়ার ইলেকশন সিম্বলস, তাদের যে ইলেকশন সিম্বল সেটা অল ওভার ইন্ডিয়াতে তারা ইউজ করতে পারে, সেই সিম্বলটা অন্য কেউ আর ইউজ করতে পারবে না। ঠিক আছে, যে স্টেট পার্টি ইন দ্য রেসপেক্টিভ অফ দ্য স্টেট এবং ন্যাশনাল পার্টি ইন দ্য কান্ট্রি,
40 স্টার ক্যাম্পেইনার হোয়াইল দ্য আদার্স গট 20। স্টার ক্যাম্পেইনার মানে কোনো একজন স্টার বলতে আমরা যেমন বুঝি ফিল্ম স্টার বা কোনো একজন প্রসিদ্ধ ব্যক্তি যে অনেক সময় ইলেকশন ক্যাম্পেইনে আসে না, তাহলে যারা কোনো ন্যাশনাল পার্টি বা স্টেট পার্টি তারা কি যে 40 জন স্টার ক্যাম্পেইনার দিয়ে ক্যাম্পেইন করাতে পারবে, হোয়াইল যারা আদার নর্মাল রেজিস্টার পার্টি তারা শুধু 20 জন স্টার ক্যাম্পেইনারকে দিয়ে ক্যাম্পেইন করাতে পারবে। এবং আমরা জানি যে ইলেকশন যে এক্সপেন্স সেটাও কিন্তু কাউন্ট হয়, যে একটা পার্টিকুলার এক্সপেন্স থেকে বেশি কিন্তু এক্সপেন্স করা যাবে না, না হলে আমাদের যে ইলেকশন কমিশন তার যে নমিনেশন সেটাকে নাল অ্যান্ড ভয়েড করে দিবে। তাহলে এই যে 40 জন স্টার ক্যাম্পেইনার ক্যাম্পেইন এটা কিন্তু ওই যে আমাদের ইলেকশন এক্সপেন্স তার মধ্যে কিন্তু কাউন্ট হয় না। ঠিক আছে, এই জিনিসগুলো নর্মালি তোমাদের জানিয়ে দিচ্ছি, এত ডিটেলস কিন্তু আসবে না। আর কি যে ফ্রি অল ইন্ডিয়া রেডিও টাইম অ্যান্ড দ্য পাবলিক ব্রডকাস্টিং, এটা কিন্তু প্রিভিয়াসলি যখন আমাদের এত ডিজিটালাইজেশন আসেনি সেই মুহূর্তে এই বেনিফিটসগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট ছিল, কিন্তু বর্তমানে এটা এই ফিচার্সটা ইম্পর্টেন্ট, এই ফিচার্সটা ইম্পর্টেন্ট। আর কি ফ্রি কপিস অফ দ্য ইলেকটোরাল রোল, যদিও এটা এখন সবাই আমরা পেয়ে যাই তাই না, সব নিজে থেকে ডাউনলোড করতে পারি। আর সাবসিডাইজ ল্যান্ড অফ দ্য পার্টি অফিসেস, যে আমাদের শহরের একটা পার্টিকুলার মানে ইম্পর্টেন্ট কোনো একটা জায়গায় কি করা যাবে, সাবসিডাইজ ল্যান্ড পার্টি অফিস তৈরি করার জন্য প্রোভাইড করা হবে গভর্নমেন্টের পক্ষ থেকে। এগুলো হচ্ছে ন্যাশনাল পার্টি বা স্টেট পার্টি হওয়ার বেনিফিটস। সো আশা করি তোমরা বুঝতে পারলে যে বেসিক্যালি ন্যাশনাল পার্টি স্টেট পার্টি হওয়ার জন্য কি কি বেনিফিটস বা কি কি ক্রাইটেরিয়া। অ্যাকচুয়ালি আমরা যে এই যে তিনটে ক্লাস তোমাদের মানে মেন তিনটে ক্লাস বলতে পারো, পার্ট 1 ম্যারাথন ক্লাস ছিল, পার্ট 2 এর মধ্যে তোমাদের একটু তিনটা ডিভিশন হয়ে গেছে, আর এই যে পার্ট 3, এই তিনটে ক্লাসে আমরা চেষ্টা করলাম যে কম্প্রিহেন্সিভ ওয়েতে পলিটির যে সিলেবাস সেটা কিন্তু কভার আপ করার চেষ্টা করলাম। তোমাদের একটা পার্ট বাকি থাকলো, সেটা কি যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তাই না, সেটা যদিও মডার্ন হিস্ট্রি পার্ট, মডার্ন হিস্ট্রির মধ্যেই সেই পার্টটুকু রিলেট করে আমি পড়িয়ে থাকি, সেই জন্যই আমি এখানে আর সেই পার্টটুকু কমপ্লিট করালাম না, তোমরা নিজেরা সেই পার্টটুকু করে নিও। আমি এইটুকুটা গ্যারেন্টি দিতে পারি, আমি যা এত ডিটেলসলি পড়ালাম এর বাইরে পলিটির থেকে কোনো কোশ্চেন আসবে না। এবার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট জাস্ট, যে ক্লাসটা তো লাইভ চলছে, লাইভ ক্লাসের পরে ক্লাসে যখন স্টপ হবে লাইভ কমেন্ট না, তোমরা নর্মালি গিয়ে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে ক্লাসটা কেমন লাগলো। তোমাদের যদি মানে তোমাদের অ্যাকচুয়াল যেটা ফিলিংস যে ক্লাস কেমন লাগলো, কোথাও কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন বা আর কোনো কিছু যেটা তোমাদের মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আশা করি ক্লাস তো ভালোই লাগবে, তাই না, পলিটি বলে কথা, পড়াচ্ছে আদি অ্যান্সার তো ভালো কেন লাগবে না। আমার এটা দৃঢ় বিশ্বাস যে আমি যা পড়িয়েছি সেখান থেকে তোমাদের 100%, আমি যদি বলি যে 100% গ্যারেন্টি, ঠিক আছে, এটা তোমাদের সিগনেচার করে দিলাম। আশা করি যে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। আর কি করতে বলছো, অনেক ডিটেলস পড়িয়েছি, এবার নেক্সট তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাও ক্লাস কেমন লাগলো ফার্স্টলি। হ্যাঁ, তোমাদের ভালো লাগলে তো কমেন্ট অবশ্যই করবে, কিন্তু সেটা লাইভ কমেন্টে না, এমনি কমেন্টে। এবং আর কি কি বিষয় তোমাদের কি ধরনের ক্লাস প্রয়োজন সেটাও অবশ্যই আমাকে জানাবে, চেষ্টা করব সেই বিষয়েও খুব শীঘ্রই ক্লাস নিয়ে আসার, এবং তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে। ওকে, টিল দেন, থ্যাংক ইউ। তাহলে ঠিক আছে, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, বাই বাই।